ভিডিওটা অন করছি না। এটা আজকে আমরা তাহলে মোটামুটি আগে যে জায়গায় শেষ করেছিলাম সেখান থেকেই আবার শুরু করব। আমি প্রথম যখন আমাদের ক্লাসটা হয়েছিল, যেদিন আমরা শুরু করেছিলাম, সেদিন আমার মনে আছে যে কয়েকজন জিজ্ঞেস করেছিলেন যে আমি কি অ্যাস্ট্রোনমিতে কোনোভাবে কন্ট্রিবিউশন করতে পারি, বিশেষত অ্যাস্ট্রোনমি রিসার্চে। তো একটা সময় সেটা হয়তো সম্ভব ছিল না, কিন্তু এই আজকের যুগে এই সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট যখন এত ডেভেলপড হয়ে গিয়েছে, আজকে কিন্তু সেটা সম্ভব। হ্যাঁ, আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। অ্যাট প্রেজেন্ট আমরা হয়তো মানে সবাই হয়তো ঘরে থাকলে আমরা বুঝতে পারি না বা জানতে পারি না, আমাদের অলক্ষ্যেই একটি বিশাল বড় কর্মকাণ্ড কিন্তু পৃথিবী জুড়ে চলছে, বিশেষত এই কন্ট্রিবিউটিং ইন প্রফেশনাল রিসার্চ, বিইং আ নন প্রফেশনাল, এই ব্যাপারটাকে কেন্দ্র করে। তো ব্যাপারটা কি সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং যারা যারা তোমরা আজকে জয়েন করেছো, যারা স্টুডেন্টরা নানান জায়গা থেকে বা বঙ্গবাসী যেখান থেকেই জয়েন করেছো, তোমরা ম্যাক্সিমাম যারা ইউজিতে আছো বা পিজিতে আছো, তোমরা তো বটেই। এটাও জেনে রাখবে যে তোমাদের আশপাশে বন্ধু বান্ধব, তোমাদের পরিচিত বাবা কাকা ভাই বোন, উইদাউট এনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, এজ, রিলিজিয়ান, কাস্ট, বার কোনো কিছু ছাড়াও এরকম প্রজেক্ট রয়েছে বা এরকম উপায় আজকের জগতে রয়েছে, যেখানে কেউ যদি ইন্টারেস্টেড হও তাহলে অ্যাস্ট্রোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে। শুধু অ্যাস্ট্রোনমি নয়, অন্যান্য এরিয়াতেও কন্ট্রিবিউট করতে পারবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই এটা বুঝতে হবে যে খুব ক্লিনলি এটা আমাদের বুঝে নিতে হবে যে আমরা যদি ভাবি যে আমরা আমার আমার ল ভালো লাগে খুব, বা আমার ডাক্তারি পড়তে ভালো লাগে খুব, ডাক্তারের মেডিসিন বা কি রোগে কি ওষুধ দেওয়া হয় এগুলো জানতে আমার খুব ভালো লাগে, তাহলে আমি যদি ডাক্তারি না পড়ি বা আমি যদি ল ইয়ারের প্রফেশনাল কোর্স ওয়ার্ক না করি, তাহলে কি আমি ল এর প্র্যাকটিস করতে পারবো, বা আমি কি ডাক্তার হয়ে ডাক্তারি প্র্যাকটিস করতে পারবো? সেটা কিন্তু পারবো না। অবশ্যই সেটা সম্ভব নয়। কারণ এমন কিছু কিছু এরিয়া রয়েছে, যে এরিয়াগুলোতে কিন্তু আমরা কখনোই উইদাউট ফর্মাল এডুকেশন, উইদাউট ফর্মাল সার্টিফিকেশন আমরা সেটা প্র্যাকটিস করতে পারি না। কারণ সেখানে মানুষের জীবন মৃত্যু জড়িত। কিন্তু সেটা ছাড়া এরকমও অনেক এরিয়া রয়েছে যেখানে কিন্তু আমরা নন প্রফেশনাল হলেও, আমি যদি একজন অ্যামেচার পার্সন হই, আমি অ্যাস্ট্রোনমি সম্পর্কে কিছুই জানি না এবং ভবিষ্যতে আমি অ্যাস্ট্রোনমার হবও না, আমি হতে চাইও না। আমি হয়তো আইটি সেক্টরে কাজ করি বা আমি অন্য কোনো এরিয়াতে কাজ করি, কিন্তু আমার আকাশ দেখতে ভালো লাগে, আকাশ বাতাস সম্পর্কে জানতে ভালো লাগে, এবং ধীরে ধীরে মনে হয় যে আকাশ সম্পর্কে ধীরে ধীরে জানছি, পড়াশোনা করছি যতটুকু সম্ভব। আচ্ছা, আমি কি কোনোভাবে কোনো কন্ট্রিবিউশন রেখে যেতে পারি মহাকাশ বিজ্ঞানে? মহাকাশ বিজ্ঞানে সেটা সম্ভব, কিন্তু হ্যাঁ, হিসেবে যদি আমি কোনো কন্ট্রিবিউশন রাখতে চাই, তাহলে তার কিছু কিছু নিয়ম কানুন রয়েছে, তার কিছু কিছু সুযোগ সুবিধা এবং কিছু কিছু বাধা বিপত্তি সেটাও রয়েছে। এগুলোই আজকে আমরা এখানে আলোচনা করব। এবং অবশ্যই আমি যদি একজন প্রফেশনাল, যেরকম আমি একজন প্রফেশনাল ডাক্তার না হয়ে যদি ডাক্তারি প্র্যাকটিস করতে যাই, তাহলে যেরকম সেটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। হ্যাঁ, যে সেটাকে কোয়াক ডাক্তার বা ফলস, সেটা একটা ক্রাইম। বা আমি যদি লয়ার প্রফেশনালি না হয়ে যদি আমি কাউকে ভরসা দিই যে আপনার কে আমি কেস জিতিয়ে দেব, আমি একজন লয়ার, আমি কালো কোট পরে বসে আছি, তাহলেও সেটা ক্রাইম। সেরকমই আমি যদি প্রফেশনাল অ্যাস্ট্রোনমার না হয়ে, প্রফেশনালি অ্যাস্ট্রোফিজিসিস্ট না হয়ে যদি আমি কোথাও দাবি করি যে আমি নন প্রফেশনালি কোনো না কোনো প্রজেক্টের মাধ্যমে আমি কোনো না কোনোভাবে কন্ট্রিবিউশন অ্যাস্ট্রোনমিতে করছি, সুতরাং আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হয়ে গিয়েছি, সুতরাং আমি অ্যাস্ট্রোনমার হয়ে গিয়েছি, সেটাও কিন্তু এক অর্থে আর টাইপ অফ ফলসিফিকেশন, আর টাইপ অফ চিটিং। এটা কিন্তু বুঝতে হবে, এবং যদি ধরা পড়ো তাহলে কিন্তু তার শাস্তিও পেতে হতে পারে। এটা বুঝে নিয়ে আজকে আমরা আমাদের এই যাত্রা শুরু করব। এই যে ব্যাপারটা, এই যে কন্ট্রিবিউটিং ইন প্রফেশনাল অ্যাস্ট্রোনমি, বিইং আ নন প্রফেশনাল পার্সন, বিইং অ্যান অ্যামেচার পার্সন, কিভাবে করব, যে প্রজেক্টের মাধ্যমে আমরা এটা করতে পারি, এই কন্ট্রিবিউশন, সেই বিশাল কর্মকাণ্ড বা প্রজেক্টকে বলা হয় সিটিজেন সায়েন্স। অর্থাৎ
বিজ্ঞান নিয়ে কেউ যদি পড়াশোনা নাও করো, বিজ্ঞানকে ভালোবেসে, বিজ্ঞানকে জেনে, বিজ্ঞান সম্পর্কে কিছু নলেজ গেইন করে বিজ্ঞানের জন্য তোমরা যদি কোনো কন্ট্রিবিউশন করতে চাও, সেটা বর্তমান পৃথিবীতে সম্ভব, প্রথাগত বিজ্ঞানী না হয়েও। কিন্তু অবশ্যই প্রথাগত একজন বিজ্ঞানীর সাথে একজন অ্যামেচার পার্সনের আকাশ এবং পাতালের ডিফারেন্স থাকবে। কিন্তু সবার পক্ষে এটা সম্ভব না প্রথাগত বিজ্ঞানী হওয়া। সে যদি মন থেকে চায়, ভালোবেসে, যে আমি বিজ্ঞানে কিছু কন্ট্রিবিউশন করতে চাই, তাহলে সেটা অবশ্যই সম্ভব। যার ফলে এই নামটা এরকম দেওয়া হয়েছে যে বর্তমান যুগে এনি সিটিজেন, আমাদের পুরো পৃথিবীর যে কোনো সিটিজেন, তার যদি বিজ্ঞানের কোনো শাখায় ইন্টারেস্ট থাকে এবং সে যদি চায় যে বিজ্ঞানের সেই শাখায় আমি কন্ট্রিবিউট করতে চাই, তাহলে সে সেটা করতে পারে। এবং যার ফলে সেই ধরনের ব্যক্তিত্ব যারা এই ধরনের প্রজেক্টের মাধ্যমে প্রফেশনালদেরকে কোনো না কোনোভাবে হেল্প করে চলেছে, তাদেরকে বলা হয় সিটিজেন সায়েন্টিস্ট। এবার একজন সিটিজেন সায়েন্টিস্ট হওয়া আর একজন প্রকৃত সায়েন্টিস্ট হওয়ার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। এটা জেনে নিয়েও আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে সিটিজেন সায়েন্টিস্ট বলি। এই সিটিজেন সায়েন্স হলো সেই প্রজেক্টের নাম, যে প্রজেক্টের মাধ্যমে যে কোনো ব্যক্তি, জাতি, ধর্ম, বয়স, এডুকেশন, কোয়ালিফিকেশন নির্বিশেষে যে কোনো ব্যক্তি যে কোনো বায়াস বাদ দিয়ে যে কোনো প্রজেক্টে, অ্যাস্ট্রোনমির কোনো প্রজেক্টে যুক্ত হয়ে একদম অ্যাকচুয়াল অ্যাস্ট্রোনমি রিসার্চে হেল্প করতে পারে অ্যাকচুয়াল প্রফেশনাল অ্যাস্ট্রোনমারদেরকে। এবার সেটা কি করে সম্ভব? তাহলে এবার চলো আমরা যদি এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো, দেখো, যারা তোমরা বিজ্ঞান নিয়ে অলরেডি পড়াশোনা, ফিজিক্স নিয়ে পড়াশোনা শুরু করেছো, যারা ফার্স্ট ইয়ারে আছো বা যারা ফাইনাল ইয়ারে আছো বা যারা মাস্টার ডিগ্রিতে আছো, তারা আশা করি এটা বুঝতে শুরু করেছো বা বুঝে গিয়েছো যে ফিজিক্স নিয়ে বা কেমিস্ট্রি নিয়ে বা ম্যাথামেটিক্স নিয়ে বা সায়েন্স নিয়ে, বেসিক্যালি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করা অত্যন্ত কঠিন ব্যাপার, অবশ্যই অসম্ভব কঠিন, কমপ্লিকেটেড ব্যাপার। যদি সাবজেক্টটাকে তোমরা ভালোবাসতে শুরু করো, তাহলে অবশ্যই সেই সাবজেক্টটা তোমাদের কাছে সহজ মনে হতে পারে। কিন্তু বেসিক্যালি হাউ নেচার ওয়ার্কস, নেচার কি করে কাজ করছে সেটা বুঝতে পারা, ফিজিক্সের মাধ্যমে, ম্যাথামেটিক্সের মাধ্যমে, কেমিস্ট্রি বা বায়োলজির মাধ্যমে বা কম্পিউটার সায়েন্সের মাধ্যমে একটা মেশিন কি করে কাজ করছে সেগুলোকে বুঝতে পারা, এবং সেটা বুঝতে পেরে আমরা আমাদের সুবিধার্থে, আমাদের স্বার্থে নেচারকে ব্যবহার করব, এই ব্যাপারটা কিন্তু এত সোজা নয়। এটা তোমরা অবশ্যই বুঝতে শুরু করেছো যারা প্রথাগতভাবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই পিওর সায়েন্স নিয়ে চর্চা শুরু করেছো। তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ওমা, অ্যাস্ট্রোনমি, কোয়ান্টাম ফিজিক্স, এগুলো তো আমরা শুনেছি বা আমরা হয়তো জানি যে এগুলো তো সব থেকে দুরূহ বিজ্ঞান, সব থেকে কঠিনতম বিজ্ঞান এবং সব থেকে কঠিনতম সাবজেক্টও বটে। তাহলে সেই রকম একটা সাবজেক্টে আমি অ্যামেচার হয়ে, আমি নন প্রফেশনাল, প্রথাগত পড়াশোনা না করে কি করে কন্ট্রিবিউট করব? এই জন্যই এই স্লাইডটা আমি দেখাচ্ছি। মজার বিষয়, যদি বিজ্ঞানের ইতিহাস পড়ো বা যদি আমাদের পৃথিবীর ইতিহাস পড়ো, যত পড়বে তত দেখবে যে অন্তত মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিষয়, অ্যাস্ট্রোনমিতে, জ্যোতির্বিজ্ঞানে পৃথিবী বিখ্যাত, পৃথিবী কাঁপিয়ে দেওয়া বহু জ্যোতির্বিজ্ঞানী, যাদেরকে আমরা প্রণাম জানাই, যাদেরকে আমরা শ্রদ্ধা করি তাদের কাজের জন্য, তারা বেসিক্যালি কিন্তু কেউ প্রথাগত বিজ্ঞানী ছিলেন না, প্রথাগত সায়েন্টিস্ট বা প্রথাগত অ্যাস্ট্রোনমার ছিলেন না। তার মধ্যে অবশ্যই এই যে নামের লিস্টটা আমি দেখাচ্ছি, এরকম বিশাল নামের লিস্ট রয়েছে। অবশ্যই কয়েকজনকে, বিশেষত নিকোলাস কোপার্নিকাস, গ্যালিলিও গ্যালিলি নাম তো তোমরা সবাই জানো। এমন ব্যক্তিত্ব দুজন যাদের জন্য মডার্ন সায়েন্সের জন্ম হয়েছে, যাদের জন্য মডার্ন অ্যাস্ট্রোনমির জন্ম হয়েছে, তারা নিজেরাই কিন্তু অ্যাস্ট্রোনমার ছিলেন না। তাই যদি হয়, তাহলে এত বছর আগে যদি তারা এই ব্যাপারটা করে যেতে পারেন, হ্যাঁ, যে প্রথাগত বিজ্ঞানী না হয়েও তারা খুব বড় মাপের কন্ট্রিবিউশন করে গিয়েছেন অ্যাস্ট্রোনমির উন্নতিতে, বিজ্ঞানের উন্নতিতে, তাহলে বর্তমানে কি সেটা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। কিন্তু হ্যাঁ, আমাদের অবশ্যই বেশ কিছু জিনিস বুঝে চলতে হবে, ভেবে চলতে হবে, জেনে নিয়ে, বুঝে নিয়ে চলতে হবে। তো এই লিস্টটার পরে এবার চলো আমরা দেখাতে শুরু করব যে এটা অ্যাস্ট্রোনমি হচ্ছে পৃথিবীতে এমন একটি সাবজেক্ট, অবশ্যই সেটা অত্যন্ত দুরূহ কঠিন একটি সাবজেক্ট, কিন্তু তারই সাথে সাথে এই অ্যাস্ট্রোনমি সাবজেক্ট বা জ্যোতির্বিজ্ঞান সাবজেক্টটা আমার মনে হয় সব থেকে ফ্যাসিনেটিং, সব থেকে ইন্টারেস্টিং একটি সাবজেক্ট।
হয়তো তাই। এর কারণে হয়তো বাচ্চা বয়স থেকেই কোনো না কোনো সময় মানুষ আকাশের দিকে একটু হলেও তাকায়। আকাশের প্রতি ওই ন্যাচারাল কিউরিওসিটির মাধ্যমেই জানার চেষ্টা করে যতটুকু সম্ভব। এর ফলে অ্যাস্ট্রোনমি এমন একটা সাবজেক্ট, দেখা গেছে অ্যাস্ট্রোনমির বেশিরভাগ মানে ডিসকভারি, বড়, বড় ডিসকভারি, তার মধ্যে বেশিরভাগ ডিসকভারি কিন্তু এসেছে কিন্তু অ্যামেচারদের হাত ধরে। প্রফেশনালদের হাত ধরে অ্যাস্ট্রোনমি বা এই যে মডার্ন অ্যাস্ট্রোনমির জন্ম কিন্তু হয়নি, বা মডার্ন অ্যাস্ট্রোনমির উন্নতিও হয়নি। এসেছিল কিন্তু এই সমস্ত ডিসকভারি, প্রায় সমস্ত ডিসকভারি এসেছিল ওই প্রথাগত বিজ্ঞান না পড়া সাধারণ মানুষদের কাছ থেকে, যারা বেসিক্যালি বুদ্ধিতে ছিলেন অসাধারণ। তো সেই রকমই এই বিজ্ঞানে, এই মহাকাশ বিজ্ঞানে এটা বোঝা গিয়েছে যে এখনো তো বটেই এবং ভবিষ্যতেও কেউ যদি ইন্টারেস্টেড হয় তাহলে অবশ্যই একটা লেভেলে তারা কন্ট্রিবিউশন করতে পারে ইন প্রপার অ্যাস্ট্রোনমি রিসার্চ। সেটা কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ যদি আমরা এবার এগোই, তাহলে একটা এক্সাম্পল দিই। তোমরা যারা একটু মহাকাশ নিয়ে চর্চা করছো বা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, তারা নিশ্চয়ই এই শব্দটা শুনেছো, ভ্যারিয়েবল স্টার্স। অর্থাৎ এমন তারা যাদের ব্রাইটনেস, যাদের ঔজ্জ্বল্যটা ভ্যারি করে, এবং কিভাবে ভ্যারি করে, কতটা ভ্যারি করে, ম্যাগনিটিউড কাকে বলে, এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আশা করি তোমাদের একটা অ্যাস্ট্রোনমিক্যাল টার্মিনোলজির উপরে ক্লাসও হয়েছে, এবং খুব সুন্দর তিনি একটি নোটও দিয়েছেন। তোমরা যদি সেটা পড়ো তাহলে আমি আশা করি যে এই লাইনটার মানে তোমরা বুঝতে পারবে। এবং কিছুদিন আগে যেটা দেখাও হয়েছে যে এটা স্যার বলেওছেন যে দেখো, অ্যাস্ট্রোনমিকে জানতে গেলে তোমাদের কিন্তু পড়াশোনাটাও করতে হবে। শুধু এই ক্লাসগুলো অ্যাটেন্ড করলে তো আমরা যেটুকু বোঝাচ্ছি সেটা হয়তো আজকে মনে থাকবে, দুদিন বাদে তোমরা ভুলে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে হ্যাঁ, এর মানে বিশাল, এটা আমরা ধীরে ধীরে জানবো। যে বহু তারা আকাশে এরকম দেখা যায় যে তারাদের ঔজ্জ্বল্য বাড়ে এবং কমে। এরকম কত তারা আছে? মনে করা হয় সমগ্র মহাবিশ্বে সব তারাই বেসিক্যালি হয়তো ভ্যারিয়েবল স্টার, অর্থাৎ পরিবর্তনশীল তারা, বাংলায় যাকে বলা হয়। কিন্তু এই পরিবর্তনশীল তারাদের এই ঔজ্জ্বল্যের পরিবর্তনটা আমরা কিন্তু সবসময় ধরতে পারি না। প্রায় ১.৫ লক্ষেরও বেশি ভ্যারিয়েবল স্টার আমরা বুঝতে পেরেছি, জানি, এবং তাদেরকে ক্যাটালগ করা হয়েছে। কত সময়ের মধ্যে এই ভ্যারিয়েশন হয়, এমনও তারা আছে যাদের কয়েক সেকেন্ড, এমনকি ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যে তাদের ঔজ্জ্বল্য বাড়ে কমে। আবার এমনও তারা আছে যাদের কয়েক দশক, কয়েক বছর, এমনকি ১০০ বছরেরও বেশি সময় তাদের এই ভ্যারিয়েবিলিটিটা দেখা যায়। এই টাইম পিরিয়ডটা ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড থেকে শুরু করে ইয়ার্স বা ডিকেডস, ইভেন সেঞ্চুরিজ হতে পারে। আর যে কটি তারার কথা আমরা জানি ভ্যারিয়েবল স্টার সম্পর্কে, এছাড়াও বহু বহু রকমের, বহু ধরনের ভ্যারিয়েবল স্টার হয়। এখানে যে তারাটা আমরা দেখতে পাচ্ছি সেটা বিখ্যাত তারা, ধ্রুব তারা, পোল স্টার। বাঁদিকের ছবিটা হচ্ছে পোল স্টার বা ধ্রুব তারা যখন সে সব থেকে উজ্জ্বল, আর ডান দিকের ছবিটা হচ্ছে ওই একই ধ্রুব তারা যখন তার ভ্যারিয়েবিলিটি, অর্থাৎ তার ঔজ্জ্বল্য কমে সব থেকে নিম্ন মানের হয়ে গিয়েছে, সব থেকে মিনিমাম হয়ে গিয়েছে। তার মানে এটা বুঝতে হবে যে আচ্ছা, যে ধ্রুব তারাকে আমরা ধ্রুব বলে ভাবি, সে বেসিক্যালি কিন্তু ধ্রুব নয়, কনস্ট্যান্ট নয়, সেও একটা পরিবর্তনশীল তারা। কিন্তু তার পরিবর্তনটা এতই কম, অর্থাৎ তার ঔজ্জ্বল্যের তারতম্য এতই কম যে আমাদের সাধারণ চোখে, খালি চোখে তো বটেই, সাধারণ চোখে সেটা ধরা পড়বে না। এবং যদি আমরা দেখি, এবার আমরা অবশ্যই যখন আমরা একটা পার্টিকুলার মডিউল রাখা হয়েছে তারাদের সম্পর্কে, খুব ভালোভাবেই আমাদের জানতে হবে, নাহলে মহাকাশ বিজ্ঞান বলতে গেলে কিছুই বোঝা যাবে না। তো তারাদের সম্পর্কে যখন আমরা ধীরে ধীরে জানা শুরু করব, তখন আমরা এগুলো নিয়ে চর্চা করব ডিটেলসে। বহু ধরনের ভ্যারিয়েবল স্টার হয়, নানান কারণে, নানান উদ্দেশ্যে, নানান ভাবে তারা ভ্যারিয়েবিলিটি শো করে। যেমন এমন ভ্যারিয়েবল স্টার হয় যে বেশ কিছু, দুটো তিনটে তারা একসাথে রয়েছে একই জায়গায় এবং একে অপরের চারদিকে প্রদক্ষিণ করে চলেছে। তাহলে এই যে যখন প্রদক্ষিণ করছে, তাহলে তোমরা এইটা এখানে দেখতে পাবে, এই যে গ্রাফটা, যে হলুদ রঙের তারাটা যখন এই নীল রঙের তারার সামনে চলে আসছে বা পেছনে চলে যাচ্ছে, তখন এই দুটো তারার মিলিত ঔজ্জ্বল্য কিছুটা কম বেশি হবে। ঠিক সেইভাবেই এই একই জায়গায় আমরা এইভাবে এইরকমও দেখতে পাচ্ছি। এমনও তারা আছে যারা এরকম বাইনারি স্টার সিস্টেমের মধ্যে নেই, কিন্তু তারা নিজের থেকেই সেই তারাগুলোর ঔজ্জ্বল্য বাড়ে কমে, ইন্ট্রিনসিক্যালি তারা, তাদের ঔজ্জ্বল্য পরিবর্তন হয়।
আবার এমনও হয় কোনো কোনো ক্ষেত্রে তারার বিস্ফোরণ হলো, সেটা নোভা বিস্ফোরণ হতে পারে, সুপারনোভা বিস্ফোরণ হতে পারে, নানান কারণে। তো সেই সময়ও সেই তারা যখন বিস্ফোরণ হলো, তাহলে তাদের ঔজ্জ্বল্য মারাত্মক বেড়ে যাবে, তারপর আবার ধীরে ধীরে কমবে। নানান কারণে, নানান উপায়ে, নানান ওয়েতে, নানান ধরনের এই ভ্যারিয়েবল স্টার হয়। এই ভ্যারিয়েবল স্টার নিয়ে যখন মানুষ চর্চা শুরু করলো, পড়াশোনা শুরু করলো, তখন দেখা গেল ভ্যারিয়েবল স্টার রিসার্চ ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। এবার কেন? এখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট হাইলাইট করেছি। দেখো, আমরা যদি স্টারেদের প্রপার্টি, আমরা যদি স্টারেদের ইভলিউশন, তারাদের জীবনচক্র, তারাদের বেসিক প্রপার্টি সম্পর্কে খুব ডিটেলসে জানতে চাই, তাহলে আমাদের ভ্যারিয়েবল স্টারের নিয়ে চর্চা করতেই হবে। শুধু তাই নয়, এই ভ্যারিয়েবিলিটি, এই ঔজ্জ্বল্যের তারতম্য কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, এই ব্যাপারগুলো বোঝার ফলে আমরা কিন্তু আরো অনেক কিছু নেচারের বুঝতে পারি। ওই স্টারেদের আশপাশের কি আছে, কেন আছে, কিভাবে তাদের জন্ম মৃত্যু হচ্ছে, তাদের ভেতরে অন্দরমহলে কি চলছে, এই সমস্ত কিছু কিন্তু এগুলো আমরা বুঝতে পারি। এবং এর ফলে তাহলে আমাদের কি দরকার? তাহলে আমাদের ওই লাস্ট পয়েন্টটা, তাহলে আমাদেরকে ভ্যারিয়েবল স্টার অবজার্ভ করে যেতে হবে সিস্টেমেটিক্যালি। একটা ভ্যারিয়েবল স্টারকে একদিন অবজার্ভ করলে কিছু নাও পেতে পারি। তাহলে যত বেশি সম্ভব ভ্যারিয়েবল স্টার বা পরিবর্তনশীল তারাদেরকে আমাদের অবজার্ভ করে যেতে হবে, মানে বছরের পর বছর ধরে, এবং একই একদম মানে নিষ্ঠার সাথে অবজারভেশন করে যেতে হবে। এই ভ্যারিয়েবল স্টার বছরের পর বছর ধরে অবজারভেশন করে আমরা কি জানতে পেরেছি? বেশ কিছু মহাকাশ সম্পর্কে এবং নেচার সম্পর্কে বেশ কিছু অসাধারণ তথ্য বা অসাধারণ লুকিয়ে থাকা হিডেন জেম বলতে পারি আমরা বুঝতে পেরেছি এই ভ্যারিয়েবল স্টার স্টাডি করে। মহাকাশের অসম্ভব অসাধারণ কিছু রহস্য আমরা জানতে পেরেছি এদেরকে স্টাডি করে। যেমন এক ধরনের ভ্যারিয়েবল স্টার রয়েছে, এগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করব, সিফিড ভ্যারিয়েবল। এই সিফিড ভ্যারিয়েবল টাইপস তারাদেরকে স্টাডি করেই আমরা প্রথম বুঝতে পেরেছিলাম এক্সপ্যানশন অফ দ্য ইউনিভার্স এবং আমাদের মহাবিশ্বের বয়স কত। আমরা বহু দূরে, আমরা কি করে মেজার করি যে আমাদের মহাবিশ্বটা এত বড়, এত হাজার আলোকবর্ষ, হাজার কোটি আলোকবর্ষ বা কয়েক হাজার কোটি আলোকবর্ষ, এই ডিস্টেন্সগুলো আমরা কি করে মেজার করি? তার জন্য আমাদের এই ভ্যারিয়েবল স্টাররাই সাহায্য করে। আরেক ধরনের ভ্যারিয়েবল স্টার রয়েছে মিরা ভ্যারিয়েবল। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সূর্য বা আমাদের সূর্যের মতন লো মাস তারাদের জীবনচক্র কি করে এগোবে, সেটা জানার জন্য এই ধরনের ভ্যারিয়েবল স্টার আমাদের স্টাডি করতে হয়। সুপারনোভা, এই সুপারনোভা স্টাডি করে আমরা মানে বিস্মিতভাবে আমরা আবিষ্কার করেছিলাম যে আমাদের ইউনিভার্স শুধু এক্সপ্যান্ড করছে না, আমাদের ইউনিভার্সের এক্সপ্যানশনটা হচ্ছে অ্যাক্সিলারেটিং রেটে, অর্থাৎ প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে ইউনিভার্সের এক্সপ্যানশন রেট বেড়ে চলেছে। এই ইউনিভার্স, অ্যাক্সিলারেটিং ইউনিভার্স, এই ব্যাপারটাই আমরা বুঝতে পেরেছিলাম বহু দূরে সুপারনোভাদেরকে স্টাডি করতে গিয়ে, এবং এর কারণে নোবেল প্রাইজও এসেছে। এগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছিল, কিভাবে আমরা বুঝতে পেরেছিলাম, সে তত্ত্ব আমরা পরে আলোচনা করব। কিন্তু তাহলে যেটুকু বোঝানোর আশা করি তোমরা বুঝতেই পেরে গিয়েছো এই আলোচনার মাধ্যমে, যে তার মানে ভ্যারিয়েবল স্টার স্টাডি করাটা প্রচন্ড প্রয়োজন। এবার ভ্যারিয়েবল স্টার স্টাডি তো করা প্রয়োজন, তা তো বুঝলাম, কিন্তু ওই যে আমি বলেছি 1.5 লক্ষেরও বেশি ভ্যারিয়েবল স্টার অলরেডি আমরা খুব ভালোভাবে খুঁজে পেয়েছি। এবার তোমরাই বলো, 1.5 লক্ষের বেশি ভ্যারিয়েবল স্টারকে বছরের পর বছর ধরে সিস্টেমেটিক ভাবে স্টাডি করে যাওয়ার মতন এত অ্যাস্ট্রোনমার কি আমাদের পৃথিবীতে আছে? তা নেই। এর ফলেই আমাদের দরকার ছিল সাধারণ মানুষের সাহায্য, অর্থাৎ এনি সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড প্লিজ কাম অ্যান্ড হেল্প আস। এবং তাদের হেল্পের ফলে আমরা কি পেয়েছি তা তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। মহাকাশ সম্পর্কে, মহাবিশ্ব সম্পর্কে, নেচার সম্পর্কে, নিজেদের সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি, এবং তার পেছনে লুকিয়ে রয়েছে শুধুই ওই গুটি কয়েক বিজ্ঞানীর বিশাল কর্মকাণ্ড বা বেদনা সহ কাজ করে যাওয়া তা নয়। এর পেছনে কিন্তু বহু সাধারণ মানুষের স্বেচ্ছায় ভালোবাসার সাথে মহাকাশকে স্টাডি করে যাওয়ার এই উদ্যোগটাও লুকিয়ে রয়েছে।
এর ফলে ভ্যারিয়েবল স্টার অবজার্ভ করার জন্য একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি তৈরি হয়েছিল বহু বছর আগে। তার নাম হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ভ্যারিয়েবল স্টার অবজারভার্স, অ্যাপসো ছোট ছোট করে। এবং আমার মনে হয় 1911 সালে তৈরি এই অর্গানাইজেশন সমগ্র পৃথিবীতে আমার মনে হয় যে কোনো ব্যক্তি যারা তারাদেরকে নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে, যারা প্রফেশনালি স্টেলার অ্যাস্ট্রোনমি নিয়েই চর্চা করি, আমার মনে হয় কোনো না কোনো সময় জীবনে তারা এই অ্যাপসো সংগঠনের মাধ্যমে ভ্যারিয়েবল স্টার স্টাডিতে সাহায্য করেছে, অল্প হলেও করেছে। যাই হোক, এই অর্গানাইজেশনটা কি করে, তোমরা যদি এই অর্গানাইজেশনের ওয়েবসাইটে চলে যাও, যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে এই appso.org, তাহলে তোমরাও কিন্তু এখানে ওই অর্গানাইজেশনের মাধ্যমেই যে কোনো ভ্যারিয়েবল স্টারের ডেটা তোমরা নিতে পারবে। এবং এটা বলাই আছে 1911 সালে তৈরি এই অর্গানাইজেশন, আমেরিকাতে তৈরি, যে যদি তুমি কোনো ভ্যারিয়েবল স্টার অবজার্ভ করতে চাও, অবজার্ভ করে তার ডেটা যদি এই অ্যাপসতে সাবমিট করতে চাও, সেটাও তুমি আজকে কিন্তু করতে পারো। তার জন্য তোমার নিজের টেলিস্কোপ দরকার তা কিন্তু নয়, কারণ এই অ্যাপসো এমনই একটি বিশাল বড় সংস্থা, তাদের কিন্তু পার্টিকুলারলি তাদের নিজস্ব অবজারভেশন হয়, তারা স্যাটেলাইটের মাধ্যমে পার্টিকুলার ভ্যারিয়েবল স্টার অবজার্ভ করে, এবং সেই অবজারভেশনে তোমরা নিজেরাও হেল্প করতে পারো। যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদেরকে, যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে এই ওয়েবসাইটে গিয়ে চর্বচস্য লেজ্জপেও পড়াশোনা করো। হ্যাঁ, ব্যাপারটা কিভাবে করতে হবে, অবজার্ভিং কি করে করব, গেটিং স্টার্টেড, সমস্ত কিছু, ভ্যারিয়েবল স্টার কাকে বলে, ডিটেলস, কন্ট্যাক্ট কি করে করব, সমস্ত কিছু এখানে দেওয়া আছে, এভরিথিং। এবং আজকের যুগে কেউ যদি আমায় এসে বলে যে আমি এমএসসি পড়ছি বা বিএসসি পড়ছি, আমি না বুঝতে পারছি না যে ওয়েবসাইটটা কি করে খুলবে, এটা কিন্তু কাম্য নয়। হ্যাঁ, তুমি কি রাস্তায় বেরিয়ে বলবে আমি না রাস্তা ক্রস করতে পারি না, কিন্তু আমি এমএসসি করছি ফিজিক্সে, এটা কিন্তু ঠিক কথা হবে না। এই ব্যাপারগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে। যে যত বেশি এইসব ব্যাপারে মন দিয়ে কাজ করবে বা করতে চাও, সে তত বেশি ভালোভাবে শিখতে পারবে, জানতে পারবে এবং আরো ভালোবাসতে পারবে সাবজেক্টটাকে। ভবিষ্যতে তোমরা অ্যাস্ট্রোনমি নিয়ে এগিয়ে যারা যেতে চাও, আমি হলফ করে বলতে পারি এই ধরনের ওই খেটে অর্জন করা জ্ঞান তোমাদের সারা জীবন কাজে লাগবে, প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। তো এই অ্যাপসোর কথা আমি যখন জানাচ্ছি, আরেকটু মোটিভেশন যাওয়ার জন্য তোমাদের একজন ব্যক্তির কথাও বলে রাখতে চাই। তিনি কিন্তু বাঙালি ছিলেন, রাধা গোবিন্দ চন্দ্র। এই মানুষটির নাম বাঙালি তো বাদই দিচ্ছি, আমার মনে হয় বহু ভারতীয় বড় বড় জ্যোতির্বিজ্ঞানীরাও এর নাম শোনেননি। এটা আমাদের দেশের দুঃখের বিষয়। কিন্তু তুমি যদি আমেরিকার এই অ্যাপসোতে যাও, বা এমনকি ফ্রান্স, আমেরিকা, যে কোনো দেশের বড় বড় ভ্যারিয়েবল স্টার নিয়ে কাজ হয় এরকম বড় বড় অর্গানাইজেশনে যাও, তারা প্রত্যেকে কিন্তু এই ব্যক্তির নাম শুনে সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। ইনি একজন যশোরে জন্ম হয়েছিল বাংলাদেশের 1878 সালে, অত্যন্ত গরিব পরিবারে, মানে ঠিকমতো জামা কাপড় পরার, চটি পরার মতন পয়সাও তাদের পরিবারে ছিল না। ভবিষ্যতে তিনি একজন পিয়ন হয়েছিলেন, পিয়ন হয়ে চাকরি পেয়েছিলেন যশোর কালেক্টরেট অফিসে। এবং মোটামুটি আকাশ দেখার একটা মোটামুটি শখ আহ্লাদ তার বরাবরই ছিল ছোট থেকেই। এবং এই কাজের সূত্রেই তিনি যখন শান্তিনিকেতনে ট্রান্সফার হয়েছিলেন, শান্তিনিকেতনে 1900 সাল, 1898, 1902-3 ওরকম সময় একটা আড্ডা বসতো। বাঙালির আড্ডাকে জানি না তোমরা কতজন সেটাকে সাপোর্ট করবে। বাঙালির আড্ডাকে অনেকে হয়তো খারাপ চোখে দেখে, কিন্তু ভালো আড্ডার মাধ্যমে, বাঙালির আড্ডার মাধ্যমে কত যে পৃথিবী বিখ্যাত গুণীজন বেরিয়ে এসেছেন তার কোনো ইয়ত্তাই নেই। তার মধ্যে একজন হচ্ছেন ইনি। তো শান্তিনিকেতনে সেই সময় শান্তিনিকেতন একদম মানে ফুল ফ্লেজেড খুব বড় মাপের জায়গা, অত্যন্ত গুণী, অত্যন্ত নলেজেবল, নানান বিষয়ের পণ্ডিত, বিশ্ববিখ্যাত পণ্ডিতরা সেখানে রয়েছেন। এবং প্রত্যেক সময় ওখানে নানান রকম চর্চা হয়, আড্ডা হয়, গল্পগুজব হয়, নানান বিষয় নিয়ে ডিবেট হয়, আলোচনা হয়। তো এরকমই একজন টিচার ছিলেন শান্তিনিকেতনে, জগদানন্দ রায়। সেই টিচারের বাড়িতে তিনি আকাশ দেখতে খুব ভালোবাসতেন, তিনি আকাশ নিয়ে চর্চা করতেও ভালোবাসতেন। তিনি প্রফেশনাল অ্যাস্ট্রোনমার ছিলেন না,
কিন্তু তার লেখা কিছু বইও আছে, অবশ্যই অসম্ভব রেয়ার, প্রায় হারিয়ে যাওয়া সব বই। যদি দেখতে হয় আমি অন্তত এটুকু বলতে পারি, কলকাতা শহরে আমার বাড়িতে সেই বইগুলো সব প্রিজার্ভ করা আছে, অ্যাটলিস্ট এক কপি করে। জগদানন্দ রায়ের লেখা বই মহাকাশ সম্পর্কে, অসম্ভব সুন্দর সব বই, 1900 সালে 1890 সালে লেখা। তো সেই জগদানন্দ রায় যখন নিজের বাড়িতে আড্ডা দিতেন, এখনো সেই বাড়ি রয়েছে, জগদানন্দ রায়ের বাড়ি এখনো রয়েছে শান্তিনিকেতনে, বল্লভপুর অভয়ারণ্যর পাশে। তো তিনি নিজের আড্ডার এই স্থলে অনেককেই ডেকে পাঠাতেন, অনেক গুণীজনরা আসতেন আড্ডা শুনতেন। তিনি ধীরে ধীরে খেয়াল করেছিলেন যে একটা ইয়াং ছেলে, বাচ্চা একটা ইয়াং ছেলে, 18-20 বছর বয়স, অত্যন্ত গরিব, ঠিক মতো জামা কাপড়ও নেই, ওই বড় বড় ব্যক্তিত্বদের মাঝে এসে সে বসে না ঠিকই, দরজার মানে মেন দরজার কোণে ওই মহাকাশ নিয়ে আড্ডা হলে পরে সেই ছেলেটা প্রত্যেক দিন এসে ওই আড্ডার, প্রত্যেক সপ্তাহে বা মাসে এসে ওই আড্ডাটা শোনে। তো তিনি নিজে এই রাধা গোবিন্দ চন্দ্রকে চিনেছিলেন এবং একবার ডেকে পাঠিয়েছিলেন যে তুমি কে। যাই হোক, এই পরিচয় হলো, এবং তিনি ওই জগদানন্দ রায় স্যার, তিনি উদ্বুদ্ধ করেছিলেন যে ভাই তুমি এক কাজ করো, আমার কাছে তো তোমার কাছে না থাকতে পারে, আমার কাছে তো দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে পত্রপত্রিকা আসে, জার্নাল আসে, বইপত্র আসে মহাকাশ সম্পর্কে, এই নাও তুমি পড়ো। এবং তিনি উদ্বুদ্ধ করেছিলেন এই রাধা গোবিন্দ চন্দ্রকে যে তুমি শুধু পড়াশোনা করলেই তো হবে না, তুমি এক কাজ করো, তুমি মহাকাশের পরিবর্তনশীল তারাদেরকে অবজারভেশন করা শুরু করো। প্রথম দিকে এই খালি চোখেই রাধা গোবিন্দ ওই মহাকাশের পরিবর্তনশীল তারাদেরকে দেখতে শুরু করেছিলেন। আস্তে আস্তে তিনি জেনেছিলেন ব্যাপারটা কি, এবং 1954 সাল পর্যন্ত 50 বছরেরও বেশি সময় ধরে পৃথিবী বিখ্যাত হয়ে উঠেছিলেন এই রাধা গোবিন্দ চন্দ্র। আমাদের ভারতবর্ষে জন্মানো বেস্ট অ্যামেচার অ্যাস্ট্রোনমারের নাম বোধহয় এই রাধা গোবিন্দ চন্দ্র। উনি আজ পর্যন্ত 37,000-এরও বেশি প্রপার সঠিক পরিবর্তনশীল তারার অবজারভেশন রিপোর্ট সাবমিট করেছেন হাওয়ার্ড কলেজ অবজারভেটরিতে। এই হাওয়ার্ড কলেজ অবজারভেটরির সাথেই যুক্ত হচ্ছে অ্যাপসো, এবং অ্যাপসোতে একটি, তোমরা যদি কেউ কোনোদিন যাও, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ভ্যারিয়েবল স্টার অবজারভার্স, অবাক হয়ে দেখবে যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভ্যারিয়েবল স্টার অবজারভেশন যিনি করেছেন তাদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন এই রাধা গোবিন্দ চন্দ্র। দেখতেই পাচ্ছ 37,215। তিনিই হচ্ছেন একমাত্র ভারতীয় যিনি খালি চোখে, এখনো পর্যন্ত খালি চোখে একটি নোভা আবিষ্কার করেছিলেন, খালি চোখে। এবং দুঃখের বিষয়, এরকম এক পণ্ডিত অসাধারণ ব্যক্তিকে আমাদের ভারতবর্ষ থেকে কোনো সম্মান না দেওয়া হলেও সারা পৃথিবী তাকে সম্মান জানিয়েছিল। ফ্রান্স থেকে তিনি লেজিয়ন ডক্টরেট পেয়েছিলেন, হাওয়ার্ড কলেজ অবজারভেটরির অ্যাপসোর তরফ থেকে তাকে একটি 6 ইঞ্চি টেলিস্কোপ দেওয়া হয়েছিল। সেই 6 ইঞ্চি দূরবীন দিয়ে তাকে বলা হয়েছিল, তুমি ভাই, তুমি এত কষ্ট করে, এত গরিব মানুষ, তুমি ঠিক করে খেতেই পাও না, আর এত অসাধারণ তোমার নিপুণ অবজারভেশন রিপোর্ট, তোমাকে আমরা 6 ইঞ্চি একটা দূরবীন দিচ্ছি, এই দূরবীনের মাধ্যমে তুমি আকাশ দেখো, পরিবর্তনশীল তারা দেখো। 1926 সালে সেই দূরবীন হাতে পাওয়ার পর প্রায় 28-30 বছর তিনি ওই দূরবীন ব্যবহার করেছিলেন। এরপর যখন ওনার বয়স হয়ে যাচ্ছে, উনি যখন রিটায়ারমেন্টের আর পারছেন না, তখন উনি লিখেছিলেন হাওয়ার্ড অবজারভেটরিতে যে আপনারা যে দূরবীনটা আমায় দিয়েছেন আমি সেটা ফিরিয়ে দিতে চাই। হাওয়ার্ড অবজারভেটরি অত্যন্ত সম্মানের সাথে জানিয়েছিল যে তোমাকে ওই দূরবীন ফিরিয়ে দিতে হবে না, তুমি এক কাজ করো, ওই দূরবীনটা তোমাদের দেশের কোনো কাজে লাগুক, ওই দূরবীনটা তুমি তোমাদের দেশের, যাকে ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি বলা হয়, মানালিকান্ত ভাইনু বাপ্পু, ওই ভাইনু বাপ্পু স্যারের হাতে তুলে দাও। ভাইনু বাপ্পু অবশ্যই সম্মানের সাথে সেই দূরবীন নিয়ে ওটা রেখেছিলেন এরিস, নৈনিতালে কয়েক বছরের জন্য। আর তোমরা যদি ভবিষ্যতে কখনো, অবশ্যই আমি চাইবো তোমরা অবশ্যই একটা ট্রিপ করো, যারা চাও এডুকেশনাল ট্রিপের জন্য বঙ্গবাসী কলেজের তরফ থেকে, যদি আমাদের এই কাভালুর অবজারভেটরিতে আসো। ভাইনু বাপ্পু যখন আমাদের কাভালুর অবজারভেটরির প্রতিষ্ঠার পরে প্রথম ডিরেক্টর হলেন, তখন নৈনিতাল থেকে ওই দূরবীনটিকে নিয়ে এসে কাভালুর অবজারভেটরিতেই প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানেও এই দূরবীন দিয়েই রাতের আকাশ দেখানো হয় যে কোনো পাবলিককে। ইট ইজ স্টিল নাও ইউজড জেনারেল পাবলিক ভিউইং এর জন্য। আমার মনে হয়
আমাদের ভারতবর্ষের ইতিহাসে এটা হচ্ছে সবথেকে ঐতিহাসিক দূরবীন। এই দূরবীন দিয়ে 20,000-এরও বেশি প্রপার খালি মানে 20,000-এরও বেশি ভ্যারিয়েবল স্টার অবজারভেশন রিপোর্ট সাবমিট হয়েছে। তোমরা অবাক হয়ে কখনো যদি যাও আমেরিকার ওই অ্যাপসোর অফিসে, তাহলে দেখবে একটা সম্পূর্ণ বিশাল বড় ঘর জুড়ে শুধু এই রাধা গোবিন্দ চন্দ্রের সাবমিট করা রিপোর্টই রয়েছে, শুধুমাত্র একজনের রিপোর্ট। একটা 3 টাকা মায়না পাওয়া পিয়ন ভবিষ্যতে প্রবাদ প্রতিম ভ্যারিয়েবল স্টার অবজারভার হয়ে উঠতে পেরেছিলেন। তিনি নিজের টিফিনের পয়সা জমিয়ে, নিজের চটি না কিনে সেই চটির পয়সা জমিয়ে প্রথম একটা 3 ইঞ্চি দূরবীন কিনেছিলেন। সেই 3 ইঞ্চি দূরবীন দিয়েও উনি বহু অবজারভেশন করেছেন, আর তার সাথে করেছেন এই 6 ইঞ্চি দূরবীনটা দিয়ে। এই 6 ইঞ্চি দূরবীনটা এখনো আমাদের অবজারভেটরিতেই রাখা আছে, খুব যত্ন করে রাখা আছে। অ্যান্ড এটা এখনো ওনাকেই সম্মান জানিয়ে এটা এখনো ইউজ করা হয় প্রত্যেক শনিবার দিন পাবলিককে, জেনারেল পাবলিককে আকাশ দেখানোর জন্য। এই দূরবীনটার নাম পরবর্তীকালে দেওয়া হয়েছিল বাপ্পু চন্দ্র টেলিস্কোপ। ভাইনু বাপ্পুর নামে বাপ্পু। এখনো অনেকেই আমাকে এসে এটা জিজ্ঞেস করেন, অনেকেই জিজ্ঞেস করেন, আচ্ছা চন্দ্র মানে কি সুব্রমণিয়ম চন্দ্রশেখর? সেটা নয়। এই চন্দ্র মানে সেই সুচন্দ্রশেখর নয়, তিনি হচ্ছেন রাধা গোবিন্দ চন্দ্র। আমি এই গল্পটা এই জন্যই বললাম, এরকম আরো অনেক গল্প বলতে পারি, কিন্তু সেই সময়টা এখন নেই। এই কারণেই এই গল্পটা বলা যে একজন খেতে না পাওয়া পিয়ন আজ থেকে 100 বছর আগে খালি চোখে অবজারভেশন শুরু না করে একজন সম্পূর্ণ প্রথাগত শিক্ষার বাইরে থাকা একজন মানুষ, সে যদি হাওয়ার্ড অবজারভেটরি এবং ফ্রান্সের সব থেকে উচ্চতম সম্মানগুলো পেয়ে থাকতে পারে, তাহলে আমরা যারা পড়াশোনা করছি, তোমরা যারা ভালোভাবে পড়াশোনা করতে পারছো, তারা যদি চাও, তারা নিশ্চয়ই অবশ্যই খুব ভালোভাবে সাকসেসফুলি কন্ট্রিবিউট করতে পারবে অ্যাস্ট্রোনমিতে। বিইং আ প্রফেশনাল তো বটেই, এবং অবশ্যই প্রফেশনাল না হতে চাইলে বিইং আ নন প্রফেশনালও তোমরা কন্ট্রিবিউট করতে পারবে। কিন্তু তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে রাধা গোবিন্দ চন্দ্রের মতনই অবিস্মরণীয় অধ্যাবসায় এবং পেশেন্স। উই ডোন্ট নিড, আমরা এর আগেও আমি বলেছি, উই ডু নট নিড এনিবডি হু ইজ আ জিনিয়াস। জিনিয়াসকে আমরা কখনোই আটকে রাখতে পারবো না, এবং পৃথিবী বিখ্যাত জিনিয়াসদের সাথে সম্পর্কে পড়লে পরেই জানা যায় বা বোঝা যায় যে আমরা জিনিয়াস কখনো তৈরি করতে পারি না। এবং কথায় কথায় আমরা হয়তো আজকের দিনে সকলকেই, আশপাশের বহু মানুষকেই জিনিয়াস জিনিয়াস বলে বেড়াই ঠিকই, কিন্তু জিনিয়াস কথাটা আমার মনে হয় পৃথিবীর অসম্ভব 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 কম মানুষের জন্য তুলে রাখাটাই দরকার। কিন্তু জিনিয়াস না হয়েও সাধারণ মানুষ হয়েও কিন্তু আমরা কন্ট্রিবিউট করতে পারি, এবং সেই কন্ট্রিবিউশনটা হচ্ছে কিনা চলো এবার আমরা দেখব। আজকে বর্তমানে যদি তোমরা জানতে চাও যে কত সাবজেক্টে কত রকমের সিটিজেন সায়েন্স প্রজেক্ট রয়েছে, তাহলে তোমাদেরকে এই পার্টিকুলার ওয়েবসাইটটায় যেতে হবে, zooniverse.org। এটা হচ্ছে বিশ্বের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে যত সিটিজেন সায়েন্স প্রজেক্ট রয়েছে সবকিছু এর মধ্যে দেওয়া হয়, ম্যাক্সিমামটাই। এবং আমি আগেই বলেছি যে এই যে কোনো, দেখো লিটারেচার, মেডিসিন সব কিছুর বিষয়ে কিন্তু সিটিজেন সায়েন্স প্রজেক্ট রয়েছে। তো তোমরা যদি যে কোনো বিষয়ে যদি তোমরা কোনো পার্টিকুলার কন্ট্রিবিউশন করতে চাও, তার জন্য তোমাদের কোনো ব্যাকগ্রাউন্ড, ট্রেনিং, এক্সপার্টাইজ কিচ্ছুর দরকার হবে না। যদি আমি একটু এই পার্টিকুলার ওয়েবসাইটেই ঢুকি, তাহলে আজকেই দেখতে পাবো এখন অ্যাস্ট্রোনমিতে কি কি প্রজেক্ট রয়েছে। অ্যাস্ট্রোনমিতে লেট আস সি, আমি যদি এখানে আসি, এই হচ্ছে zooniverse.org, এবং দেখো এখানে লেখাই আছে, এটাকে বলাই হয় পিপল পাওয়ার প্রজেক্ট। অ্যাট প্রেজেন্ট এই জুনিভার্সের মাধ্যমে কতজন রেজিস্টার্ড ভলেন্টিয়ার রয়েছে পৃথিবী জুড়ে? 27 লক্ষেরও বেশি। এবং তোমরা যদি দেখতে চাও যে কতগুলো প্রজেক্ট রয়েছে, এই এক্সপ্লোর প্রজেক্টে গিয়ে ক্লিক করো, এবার দেখতে পাবে, এই দেখো যত সাবজেক্টে, যত রকমের ডিসিপ্লিনে যত প্রজেক্ট রয়েছে সব কিছু এখানে রয়েছে। যদি তোমরা স্পেস সংক্রান্ত কি কি প্রজেক্ট রয়েছে দেখতে চাও, একদম লাস্টে চলে যাও, স্পেস, ক্লিক হেয়ার। এই স্পেসে গিয়ে দেখো অ্যাট প্রেজেন্ট মোট 31টা অ্যাস্ট্রোনমি সংক্রান্ত প্রজেক্ট ইজ অ্যাক্টিভ। কি নেই তার মধ্যে দেখো, এক্সট্রা সোলার অ্যাস্টেরয়েড সার্চিং থেকে শুরু করে, ইক্লিপসিং বাইনারি স্টার সার্চিং থেকে শুরু করে, মার্সের ক্লাউড স্পটিং থেকে শুরু করে, রেডিও গ্যালাক্সি খুঁজে বার করা থেকে শুরু করে,
সানস্পট ডিটেকশন থেকে শুরু করে সমস্ত রকমের রয়েছে। এমনকি গ্র্যাভিটেশনাল ওয়েভ খুঁজে বার করা বা নানান ধরনের সুপারনোভা, ক্যাটাস্লাইসমিক ভ্যারিয়েবলস, হ্যাঁ, অ্যাস্টেরয়েড খুঁজে বার করার নানান ধরনের প্রজেক্ট রয়েছে। হ্যাঁ, এমনকি ব্ল্যাক হোল যদি তোমরা কেউ খুঁজে বার করতে চাও, প্ল্যানেট, এক্সোপ্ল্যানেট খুঁজতে চাও, সমস্ত ধরনের প্রজেক্ট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো সবই ফ্রি। এখানে কিন্তু তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ, কি করে তোমরা জয়েন করবে? যেকোনো একটা প্রজেক্ট যেটা তোমার পছন্দ হচ্ছে এই মুহূর্তে। ধরো আমি যদি বলি ইক্লিপসিং বাইনারি স্টার নিয়ে আমি কিছু এ আমি এই প্রজেক্টটায় আমি জয়েন করতে চাই। তাহলে ওটায় ক্লিক করো। এই লার্ন মোরে গিয়ে ইক্লিপসিং বাইনারি ব্যাপারটা কি এই সমস্ত ডিটেইলস তোমরা পড়ো এবং পড়ে তুমি এখানে গেট স্টার্টেড অপশনে ক্লিক করে তুমি ডেটা অ্যানালিসিস বা ডেটা সার্ভে করা শুরু করতে পারো। হ্যাঁ, হতে পারে ১ম ২-৩ দিন, ৪ দিন, ৫ দিন সময় লাগতে পারে ব্যাপারটা বুঝতে। কিন্তু ব্যাপারটা বোঝার পরে ইট ইজ ভেরি, ভেরি ইজি। এবং আমি আগেই বলেছি এটা করলে তোমাদের কি লাভ হবে? এই অবশ্যই এই একটা লেভেলে তোমরা সবথেকে বেস্ট যে লাভটা হয় সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমির কোনো একটি সাবজেক্ট সম্পর্কে খুব সুন্দরভাবে শিখতে পারা। ইক্লিপসিং বাইনারি স্টার নিয়ে ভবিষ্যতে তোমরা যদি কেউ প্রফেশনালি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে যেতে চাও বা পিএইচডিতে যদি বাইনারি স্টার নিয়ে রিসার্চ করতে চাও, তখন তোমারকে আলাদা করে পিএইচডির সময় গিয়ে কোর্স ওয়ার্কে বাইনারি স্টার কাকে বলে সেটা পড়ার কষ্টটা আর করতে হবে না। তখন তোমার কাছে এটা খুব ইজি হয়ে যাবে। কারণ তুমি তার ৪-৫ বছর আগে থেকেই এই অ্যামেচার সিটিজেন সায়েন্স প্রজেক্টের সাথে যুক্ত থাকার ফলে এই টেস কাকে বলে, বাইনারি স্টার কাকে বলে, বেসিক অ্যাস্ট্রোনমিক্যাল কনসেপ্টস এগুলো অলরেডি জেনে গিয়েছো। অর্থাৎ নলেজটা যদি একটু আগে থেকে কোনো একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে গেইন করতে শুরু করো, দ্যাট উইল ডেফিনিটলি হেল্প টু ইনক্রিজ ইউর বেসিক নলেজ অ্যাবাউট অ্যাস্ট্রোনমি। এবং অবশ্যই কোনো একটা এরিয়াতে একটু বেটার নলেজ গেইন করতে সুবিধা হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমি আগেই বলেছি যে বাইনারি স্টার তো প্রচুর আছে। তো বাইনারি স্টার খুঁজে বার করার জন্য তো এত অ্যাস্ট্রোনমার এই পৃথিবীতে নেই। তাহলে বাইনারি স্টার খুঁজে বার করার জন্য তখন কি হলো, প্রফেশনাল অ্যাস্ট্রোনমাররা কোনো একটা কমিউনিটি তারা সাহায্য চাইলো সমগ্র বিশ্বের যে কোনো জনতার থেকে। এবং তারা বলেই দিল যে টেস একটা বিশ্ববিখ্যাত মিশন, স্পেস মিশন। এই টেস মিশনের মাধ্যমে যত ইক্লিপসিং বাইনারি স্টার খুঁজে পাওয়া যাবে, তারপরে প্রফেশনাল অ্যাস্ট্রোনমাররা সেই বাইনারি স্টারগুলোকে প্রফেশনালি স্টাডি করতে পারবে, অ্যানালিসিস করতে পারবে। কিন্তু আগেও তো হচ্ছে খুঁজে বার করা। এই খুঁজে বার করাতে এনি সিটিজেন হু ইজ ইন্টারেস্টেড ইন অ্যাস্ট্রোনমি সে বা তারা এই প্রজেক্টে সাহায্য করতে পারবে। অর্থাৎ কারোর যদি ৫০ বছর বয়স হয়ে গিয়ে থাকে, সে যদি মনে করে যে আমার তো আর কিছু এক্সট্রা পাওয়ার নেই, সার্টিফিকেট পাবো, নলেজ পাবো, তা তো ভালো কথা। কিন্তু আর কি আমি পেতে পারি? তোমরা অবশ্যই একটা স্যাটিসফ্যাকশন পেতে, সেই মানুষরা অবশ্যই একটা স্যাটিসফ্যাকশন পাবে যে আমার বয়স হয়ে গিয়েছে, আমি সত্যিকারের প্রপার অ্যাস্ট্রোনমারদের কোনো একটা পার্টিকুলার রিসার্চ প্রজেক্টে সামান্য কিছুটা হলেও হেল্প করতে পারছি। সেই হেল্পের ভিত্তিতেই কিন্তু আলটিমেটলি বহু বেশি পরিমাণে বাইনারি স্টারস, ইক্লিপসিং বাইনারি স্টারস খুঁজে পাওয়া সম্ভব হবে এবং তাদের সম্পর্কে ডিটেলসে আরো ভালোভাবে জানাটাও সম্ভব হবে। তো এই হচ্ছে ব্যাপার। সিটিজেন সায়েন্সের মোদ্দা বিষয় হচ্ছে এটাই। যেরকম একটা এক্সাম্পল যদি আমি দেখাই, এই মুহূর্তে এই প্রজেক্টটা নেই, কিন্তু এটা একটা বিখ্যাত প্রজেক্ট ছিল একসময়, ডিস্ক ডিটেকটিভ। আমি আমার নিজের এক্সাম্পলটাই দিচ্ছি। নাসার একটি মিশন রয়েছে, স্পেস মিশন, বিখ্যাত মিশন, ইনফ্রারেড স্কাই সার্ভে। সেই মিশনটার নাম হচ্ছে ওয়াইজ। এর কাজ কি? সমগ্র ইনফ্রারেডে সমগ্র হোল স্কাইকে সে সার্ভে করে চলেছে। একটা সময় সে করেছে এই সার্ভেটা। এবং ইনফ্রারেডে সার্ভে করার ফলে বহু ইয়াং স্টারের আশপাশে কিন্তু ডিস্ক পাওয়া গিয়েছে। প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক প্রচুর আবিষ্কার হয়েছে। এই প্রচুর প্রোটোপ্ল্যানেটারি এই ডাস্টি ডিস্ক যদি ইয়াং স্টারের পাশে খুঁজে পাওয়া যায়, তাদেরকে স্টাডি করেই আমরা কিন্তু বলতে পারি যে আমাদের সৌরজগৎটা কি করে তৈরি হয়েছিল। তাহলে আমাদের সৌরজগৎ কি করে তৈরি হয়েছিল সেটা জানতে গেলে আমাদেরকে কিন্তু অন্যান্য ইয়াং স্টারের পাশে এরকম থেকে আটকে থাকা বা এরকম টিকে থাকা ডিস্ক, ইয়াং স্টারের পাশে এই ডিস্কগুলোকে স্টাডি করতে হয়েছে। স্টেলার ডিস্ক স্টাডি ইজ আ হিউজ এরিয়া ইন অ্যাস্ট্রোনমি, আ নেভার এন্ডিং এরিয়া, আ প্রলিফিক এরিয়া। আমি নিজেও আমার এরিয়া অফ স্পেশালাইজেশন থেকে শুরু করে সবকিছুই হচ্ছে স্টেলার ডিস্কস, স্টাডি অফ স্টেলার ডিস্কস।
তো এবার ব্যাপারটা হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছর আগে, প্রায় ৮-১০ বছর আগে এই পার্টিকুলার প্রজেক্টটা আমাকে এত ভালো লেগে গিয়েছিল, প্রজেক্টটা এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আমি নিজের চেষ্টাতে নিজেই এই ডিস্ক ডিটেকটিভ প্রজেক্টে জয়েন করেছিলাম। এবং যতটুকু সম্ভব ডিস্ক সম্পর্কে জেনেছি, স্টেলার ডিস্ক কি ব্যাপারটা কি, কিভাবে সেই স্টেলার ডিস্ক তৈরি হয়, যতটুকু সম্ভব জেনেছি, আর সামান্য যেটুকু সাহায্য করতে পারি সেটুকুও করেছি। কিন্তু তখন কিন্তু আমি ভাবিনি যে ভবিষ্যতে যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করব, পোস্টডকের জন্য অ্যাপ্লাই করব, এমফিলের জন্য অ্যাপ্লাই করব, তখন আমি নিজে এই স্টেলার ডিস্ক সম্পর্কে আমার আইডিয়া রয়েছে বলে আমি খুব ইজিলি ইন্টারভিউগুলো ক্র্যাক করতে পেরেছিলাম। যে আচ্ছা, যেহেতু তুমি এই ওয়াইজ মিশন কি, স্টেলার ডিস্ক কি, প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের প্রপার্টিজ কি, ইয়াং স্টারের প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক কি করে তৈরি হয়, এই বিষয়গুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া অলরেডি রয়েছে। সুতরাং স্টেলার ডিস্ক, ইন্ডিয়ান স্টেলার ডিস্ক ফিজিক্স কমিউনিটি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল খুব ইজিলি যে তুমি আমাদের সাথে পিএইচডি করতে পারো। অ্যান্ড আমি কখনোই বোঝাতে, হয়তো খুব সহজে বললাম, মানে এই আনন্দ, এই সাকসেসের এই আনন্দকে আমি কখনোই লিখে বোঝাতে পারবো না। আমি কখনোই ভাবিনি, এবং এটা ভাবা সম্ভবও নয় হয়তো ওই বয়সে বা তোমাদের মতন বয়সে থাকলে, যে আজ থেকে ৫-৭ বছর বাদে এই একটা অ্যামেচার প্রজেক্টে যুক্ত হওয়ার ফলে যে নলেজ আমি গেইন করেছি, সামান্য নলেজ, সেই নলেজ গেইন করার ফলে আমি আর ৫ জনের সাথে একটু একটু আমার কম্পিটিশনটা একটু ইজি হয়ে গিয়েছিল। আমি ভালো জায়গায় পিএইচডি পোস্টডকে চান্স পেতে পেরেছি। সো বেসিক্যালি এই হচ্ছে তার এক্সাম্পল। আমি এই একটা প্রজেক্টের নাম বললাম যেটা জুনিভার্স প্ল্যাটফর্মে একসময় ছিল, ভবিষ্যতে আবার আসতেও পারে। তো এছাড়াও দেখা গিয়েছে এই পার্টিকুলার এই প্রজেক্টের মাধ্যমে, বা যে কোনো অ্যাস্ট্রোনমির যে কোনো ভালো ভালো অ্যামেচার সিটিজেন সায়েন্স প্রজেক্টের মাধ্যমে যে তথ্য পাওয়া গিয়েছে, যে নলেজ গেইন করা সম্ভব হয়েছে, সেই নলেজকে কাজে লাগিয়ে আমি আগেই বলেছি যে সিটিজেন সায়েন্টিস্টরা প্রফেশনাল অ্যাস্ট্রোনমারদেরকে হেল্প করছে কিছু পার্টিকুলার এরিয়াতে খুঁজে বের করে দেওয়া, ওই খোঁজের কাজটা তারা করে চলেছে। হাজার হাজার তারাদের ইমেজ স্টাডি করে কোন তারাগুলোর ডিস্ক রয়েছে সেটা হয়তো এক সিটিজেন সায়েন্টিস্টরা বলে দিল। এবার সত্যি সত্যি সেই ইমেজগুলো সেই সিটিজেন সায়েন্টিস্টরা ঠিক কাজ করেছে কিনা সেটা যাচাই করার দায়িত্ব অবশ্যই প্রফেশনালদের। এবং তারপরে যে ঠিক কাজগুলো ধরা পড়লো, তারপরে কিছু পার্টিকুলার এরকম স্টারেদের ডিস্ক নিয়ে স্টাডি করে আলটিমেটলি একটা সাকসেসফুল প্রপার রিসার্চ সাকসেসফুলি করার মতন দায়িত্ব, সেটাও অবশ্যই একজন প্রফেশনালের অ্যাস্ট্রোনমারই থাকবে। সিটিজেন সায়েন্টিস্টদের এই ডিস্ক ডিটেকটিভের মাধ্যমে আসা সাহায্যের ফলে বহু রিসার্চ পেপারও কিন্তু পাবলিশ হয়েছে। শুধু এই পার্টিকুলার প্রজেক্ট নয়, আমাদের জেনে রাখতে হবে, বুঝতে হবে, নাসার তরফ থেকে তৈরি হওয়া এই সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনমি প্রজেক্টগুলোর মাধ্যমে বহু প্রজেক্টের মাধ্যমে মোর দ্যান 200 রিসার্চ পেপারস আজ অব্দি পাবলিশড হয়েছে। এবং এই যে পেপারটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমার নিজের অত্যন্ত প্রিয় একটি পেপার। ইয়াং এম টাইপ স্টারের পাশে অ্যাক্রিশন ডিস্ক, এই নিয়ে একটা অসাধারণ কাজ এটা, অ্যাক্রিশন ডিস্ক স্টাডি অ্যারাউন্ড ইয়াং এম টাইপ স্টার্স। এখানে যারা অথার্স, এবং প্রথমেই বলে রাখি, দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল বিশ্বের সব থেকে বিখ্যাত, সব থেকে দুর্ধর্ষতম অ্যাস্ট্রোনমির জার্নালগুলোর মধ্যে সব থেকে টপ যে ২-৩টে রয়েছে তার মধ্যে একটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল। তো সেই জার্নালে এই পেপার পাবলিশড হয়েছে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে যারা রয়েছে, এখানে 14 জন অথার্স রয়েছে, তার মধ্যে 6 যে যাদের নামে লেখা আছে, এই 6 ডেজিগনেশনটা দেখো, তারা হচ্ছে ডিস্ক ডিটেকটিভ সিটিজেন সায়েন্টিস্ট। তারা কেউ প্রফেশনাল অ্যাস্ট্রোনমার নয় বা প্রফেশনাল অ্যাস্ট্রোনমার ছিলেন না। 14 জন অথারের মধ্যে 8 জন অথারই হচ্ছেন বেসিক্যালি অ্যামেচার অ্যাস্ট্রোনমার, বেসিক্যালি সিটিজেন সায়েন্টিস্ট, প্রফেশনাল অ্যাস্ট্রোনমার নয়। অর্থাৎ যদি সত্যি সত্যি খুব হাই লেভেল ওয়ার্ক এবং হাই লেভেল কন্ট্রিবিউশন যদি তোমরা দিতে পারো কোনো অ্যামেচার বা সিটিজেন সায়েন্স প্রজেক্টে, তাহলে কিন্তু তোমরা পাবলিশড পেপারও পেতে পারো। ইউ ক্যান বিকাম আ কো-অথর অফ আ ওয়েল নোন পাবলিশড পেপার। এবার তোমাদের মনে হতেই পারে, আরে বাবা, এই তো বিশাল বিশাল ব্যাপার স্যার আপনি দেখাচ্ছেন। আচ্ছা, এই আপনি তো বললেন যে নাসার নাকি সিটিজেন সায়েন্সের মাধ্যমে প্রচুর পেপার পাবলিশ হয়েছে। অবশ্যই তোমরা যদি এই পার্টিকুলার ওয়েবসাইটে চলে যাও, তাহলে আজ অব্দি নাসার মাধ্যমে সিটিজেন সায়েন্স প্রজেক্টে যুক্ত হয়ে
কত পেপার পাবলিশ হয়েছে তার ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। যদি আজকে আমি এক্ষুনি খুলে দেখি, তাহলে লেট মি চেক। ধরো এই যে আমি দেখি সিটিজেন সায়েন্স নাসা, এই হচ্ছে সিটিজেন সায়েন্স নাসা। আমি এখানে চলে যাচ্ছি পাবলিকেশনসে। যদি আমি পাবলিকেশনসে চলে যাই তাহলে দেখতে পাবে, দেখো যে কোনো এরিয়া নিয়ে কত পেপার পাবলিশ হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে এখানে, প্রচুর, অজস্র। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমাদের এই যে পার্টিকুলার এই যে না এত পেপার দেখছি, এখানে এই যে মানে ব্ল্যাক মার্কিং এ যেগুলো একটু বোল্ড ফেস করা আছে এই নামগুলো, এনারা প্রত্যেকেই হচ্ছেন বেসিক্যালি সিটিজেন সায়েন্টিস্ট, এরা কেউ প্রফেশনাল অ্যাস্ট্রোনমার নয়। তো তোমরা যদি এটা ভাবতেই পারো, আচ্ছা আমাদের এই যে এত ভালো ভালো সব কাজ পাবলিশ হয়েছে, এত পেপার, তা আমাদের ইন্ডিয়ান কেউ নেই এর মধ্যে? অবশ্যই আছে, নিঃসন্দেহে আছে। আমি তো এটা নাসা সিটিজেন সায়েন্সের প্রজেক্টের ব্যাপারে এতক্ষণ আলোচনা করলাম। শেষ 5-6 মিনিট আমি একটু সময় নেব, আমাদের ইন্ডিয়াতে কি কোনো এরকম সিটিজেন সায়েন্স প্রজেক্ট রয়েছে? এটা হচ্ছে ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল বা ফার্স্ট ইন্ডিয়ান সিটিজেন সায়েন্স প্রজেক্ট। যে কোনো, এটা একটা রেডিও অ্যাস্ট্রোনমির সিটিজেন সায়েন্স প্রজেক্ট তৈরি করেছিলেন ডক্টর আনন্দ হোতা, বিখ্যাত অ্যাস্ট্রোনমার ইন্ডিয়ার। এবং মোটামুটি এটা 2013 হবে, 2023 বাই মিস্টেক এটা পড়েছে, 2013 হবে। 10 বছরের বেশি সময় হয়ে গিয়েছে। যদি তোমরা কেউ এই পার্টিকুলার প্রজেক্টটায় জয়েন করতে চাও, এটা কিন্তু একদম অতি জেনারেল প্রজেক্ট নয়, এটা একটা রেডিও অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করার জন্য একটা সিটিজেন সায়েন্স প্রজেক্ট। তাহলে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন স্টুডেন্ট হতে হবে। এটা এটা একেবারে বাচ্চারা বা একদম যাদের বেসিক ফিজিক্স সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা কিন্তু এই প্রজেক্টে জয়েন করলে পারবে না। এটা একটা একটু স্পেসিফিক প্রজেক্ট। কিন্তু এছাড়াও এরকম প্রজেক্ট রয়েছে, তোমরা যদি এই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি এখানে দেখো এবং জয়েন নাও করে কিভাবে জয়েন করতে হবে সমস্ত ডিটেলস দেওয়া আছে। নাথিং টু এক্সপ্লেন, অল আর সেলফ এক্সপ্লেনেটরি। এবং তোমাদের যথেষ্ট বয়স হয়েছে এটুকু বোঝার যে তোমাদের সামনে যদি ভাত আর মাংস দিয়ে দেওয়া হয়, তাহলে ভাত আর মাংসটা কি করে মেখে খেতে হবে এইটা আর আমাদেরকে বুঝিয়ে দিতে হবে না। এটা যে জানবে না, তাহলে সে বঙ্গবশী কলেজে পড়াশোনাই করেনি কিছু, এটাই বুঝতে হবে। হ্যাঁ, সেটা একটা বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা ওইটুকু বলতে পারে, কিন্তু ফ্রম আ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টস উই ক্যান নট এক্সপেক্ট দ্যাট, যে আমি কি করে ভাত মাখবো, মাংসটা কি করে মাখবো, তারপর খাবো কি করে। সেটার জন্য আমরা এখানে এই কোর্সটা করাচ্ছি না। আমরা তোমাদের গাইডেন্সটা দিয়ে দিচ্ছি যে ইয়েস দেয়ার আর সো মেনি ওয়েজ। এবার তোমরা যাও, তোমরা ওখানে ঢোকো, তোমরা ওখানে ঢুকে সার্চ করো, খোঁজো, খুঁজে দেখো কি আছে, তাদেরকে মেল করো, তাদের সাথে জয়েন হও। এই সময়টা কিন্তু তোমাদেরকেই দিতে হবে। এছাড়া তোমরা যদি একটা জেনারেল প্রজেক্ট চাও, পুনা নলেজ ক্লাস্টার বলে একটি অর্গানাইজেশন, এটা অত্যন্ত ভালো একটি বড় অর্গানাইজেশন পুনার, এবং আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, এই আইআইএ এবং পুনা নলেজ ক্লাস্টারের কোলাবোরেশনে একটা সিটিজেন সায়েন্স প্রজেক্ট তৈরি হয়েছে গত কয়েক বছর আগে, ফর ক্লাসিফাইং গ্যালাক্সিস ফিচার্স। যখন আমরা একটা গ্যালাক্সিকে দেখতে পাই, এবার গ্যালাক্সি কাকে বলে, কি ডিটেলস, এই গ্যালাক্সি সংক্রান্ত আমরা যখন ধীরে ধীরে ডিটেলসে পড়াশোনা করব, আমরা জানবো গ্যালাক্সি সংক্রান্ত বিষয়। কিন্তু এই ইন জেনারেলি তোমরা নিশ্চয়ই যারা যারা একটু অ্যাস্ট্রোনমি নিয়ে একটু চর্চা করো, তারা তো নিশ্চয়ই পড়েছো যে গ্যালাক্সি মানে হচ্ছে সমস্ত তারা, এই গ্রহ নক্ষত্র সবকিছুই এক একটা কংগ্লোমারেটেড এক একটা সিস্টেমের মধ্যে থাকে। তা আমরা আমাদের সৌরজগৎ যে এরকম সিস্টেমটার মধ্যে রয়েছে, সেই সিস্টেমটাও একটা গ্যালাক্সি, তাকে আমরা গ্যালাক্সি বলি। আর আমাদের গ্যালাক্সিটার নাম হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ বা আকাশগঙ্গা। তো এবার গ্যালাক্সিও নানান রকম হয়, এগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব। কিন্তু যদি তোমরা দেখো একটা গ্যালাক্সির ছবি বা এরকম 5টা গ্যালাক্সির ছবি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা গ্যালাক্সি যেন আলাদা রকমের দেখতে, সামান্য হলেও আলাদা। যেমন এই গ্যালাক্সিটা, তো কেউ যদি বলো যে আচ্ছা এই গ্যালাক্সিটাকে কেমন দেখতে, কি কি ফিচার্স আমরা এই গ্যালাক্সির মধ্যে দেখতে পাচ্ছি, তাহলে খুব সহজেই বলা যায় যে একটা আমরা নিউক্লিয়াসের মতন একটা বেশ ঘন সেন্ট্রাল নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এবং তার চারপাশে মাকড়সার ওই ঠ্যাঙের মতন প্রচুর পা বেরিয়ে আসতে দেখছি, অর্থাৎ স্পাইরাল আর্মস দেখতে পাচ্ছি। আবার স্পাইরাল আর্মস গুলো কোনো কোনো জায়গায় যেন আরো ছোট ছোট আর্মস দিয়ে জোড়া। আবার কেউ কেউ এটাও একটু ভালোভাবে দেখলে বলতেই পারো যে এই গ্যালাক্সির এই যে নিউক্লিয়াস অঞ্চলটা আমি দেখছি, কেন জানি না মনে হচ্ছে নিউক্লিয়াসটা পুরো গোল নয়, একটা বার টাইপ স্ট্রাকচার যেন এই নিউক্লিয়াসের সাথে যুক্ত হয়ে আছে। এবার এটা সত্য না মিথ্যে? কেউ বলবে বার আছে, কেউ বলবে বার নেই। অর্থাৎ একটা গ্যালাক্সি কিরকম, ক্লাসিফিকেশন অফ গ্যালাক্সি প্রপারলি করার জন্য এই প্রজেক্টটা তৈরি হয়েছে।
এবং পৃথিবীর ইতিহাসে প্রথম যে সিটিজেন সায়েন্স প্রজেক্ট তৈরি হয়েছিল সেটাও ছিল গ্যালাক্সি ক্লাসিফিকেশনের প্রজেক্ট, তার নাম ছিল গ্যালাক্সি জু। এবং পৃথিবীর ইতিহাসে ওটাই বোধহয় সব থেকে সাকসেসফুল সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনমি প্রজেক্টের মধ্যে পড়ে। তার ইতিহাস নয় আমরা পরে কখনো আলোচনা করব। কিন্তু এই যে এত গ্যালাক্সি রয়েছে, প্রতিদিন আমরা এই পার্টিকুলার একটা টেলিস্কোপের পার্টিকুলার আমরা সার্ভেকে বেছে নিয়েছি, যে একটা ইমেজিং সার্ভে একটা টেলিস্কোপের মাধ্যমে, এই টেলিস্কোপটি রয়েছে চিলিতে, সেখান থেকে এই সার্ভেটা করা হয়। প্রতিদিন শয়ে শয়ে গ্যালাক্সির ছবি আসে আমাদের কাছে। এই শয়ে শয়ে গ্যালাক্সিকে ক্লাসিফাই করা, তারপর সেই গ্যালাক্সির ফিচারগুলোকে খুঁজে বার করা, কোন গ্যালাক্সির বার আছে, কোন গ্যালাক্সির নেই, কোন গ্যালাক্সির স্পাইরাল আর্মের কিরকম কি ডিটেলস, সেই সব খুঁজে বার করার মতন সময় আর সেই সব খুঁজে বার করার মতন এত গ্যালাকটিক অ্যাস্ট্রোনমার সমগ্র পৃথিবীতে নেই। সেই কারণেই এই ইনিশিয়েটিভটা শুরু করা হয়েছে। এবং শুধু তাই নয়, এর একটা বিশেষ কারণ আরো রয়েছে। মনে রাখতে হবে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর দিকে। একটা সময় আসবে যে ফ্যান্টাস্টিক এক্সিলেন্ট মেশিন লার্নিং কোডের মাধ্যমেই আমরা গ্যালাক্সিকে ক্লাসিফাই করতে পারবো। লক্ষ লক্ষ গ্যালাক্সি হয়তো 1 সেকেন্ডে ক্লাসিফাই হয়ে যাবে। কিন্তু সেটা করার আগে ওই কোডটা, ওই পার্টিকুলার কোডটা তো আর ইটসেলফ হিউম্যান বিং নয়। ওই কোডটাকে ইন্টেলিজেন্ট কোড হতে হবে। তাকে ইন্টেলিজেন্ট করার জন্য যে ট্রেনিং, সেই ট্রেনিং স্যাম্পল হিসেবে এইরকম সিটিজেন সায়েন্স থেকে উঠে আসা প্রজেক্টের ইনফরমেশন ওই কোডগুলোতে ফিড করা হয়। লক্ষ লক্ষ ইনফরমেশন একসাথে ফিড করা হয়। বাকি আর ডিটেলস আমি যাচ্ছি না। আমি জানি যে তোমরা যারা যারা অ্যাস্ট্রোনমি নিয়ে এগিয়ে যেতে চাও, অ্যাস্ট্রোনমি সাবজেক্টটাকে যারা যারা ইলেকটিভ হিসেবে বা একটু এগিয়ে যেতে চাচ্ছ, অ্যাস্ট্রোনমির যারা প্রজেক্ট করতে চাও, ইন্টার্নশিপ করতে চাও আগামী বছর, এরকম বহু সুন্দর সুন্দর আমরা প্রজেক্ট অবশ্যই স্যারেদের সাথে ডিসকাস করে তৈরি করব, যাতে 15 দিনের মধ্যে তোমরা কিছু কন্ট্রিবিউটও করতে পারো এবং কিছু শিখতেও পারো। ধীরে ধীরে যারা যে এরিয়া নিয়ে থাকবে, যে এরিয়া নিয়ে কাজ করবে, সেই এরিয়া সম্পর্কে সুন্দরভাবেই কিছু জানতে পারবে আমি আশা করছি। যদি এই পার্টিকুলার এই ওয়েবসাইটে চলে যাও তাহলে তোমরা এই পুরো ডিটেলসটাই দেখতে পারবে। এই হচ্ছে সেই ওয়েবসাইট, এখানে তোমরা চলে র্যাড অ্যাট হোমেরও ওয়েবসাইট। এটা হচ্ছে এই যে পুনা নলেজ কাস্টটা, এই হচ্ছে গ্যালাক্সি ক্লাসিফিকেশন, কি করে তুমি স্টার্ট করবে, কি করবে, সমস্ত কিছু এখানে লেখা আছে। এভরিথিং ইজ গিভেন। একটা নিজের একটা লগ ইন আইডি তৈরি করতে হবে, অ্যান্ড দেন ইউ ক্যান কন্ট্রিবিউট ইন ক্লাসিফাইং গ্যালাক্সিস বিং অ্যান ইন্ডিয়ান। এবার তোমাদের মনে হতেই পারে যে এতক্ষণ তো অনেক বড় বড় কথা বললেন, এবার আমাদের ইন্ডিয়ানরা কি কিছু কাজ করেছে? আমাদের ইন্ডিয়ানরা কি কিছু কিছু এরকম ভালো কাজ করে কোনো স্বীকৃতি পেয়েছে? অবশ্যই পেয়েছে, অতি অবশ্যই পেয়েছে। প্রথমেই জানিয়ে রাখি এই ব্যাপারটা, পৃথিবীতে বর্তমানে অ্যাস্টেরয়েড খুঁজে বার করাটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই সার্চিং অফ অ্যাস্টেরয়েডস করার মতন এত অ্যাস্ট্রোনমার তো পৃথিবীতে নেই। সুতরাং এই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সার্চ কোলাবোরেশন একটা পৃথিবী বিখ্যাত প্রজেক্ট, অ্যামেচার প্রজেক্ট টু সার্চ অ্যাস্টেরয়েডস। আমাদের ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম যারা মানে প্রফেশনাল অ্যাস্ট্রোনমার নয় এরকম, যে যারা একটি কোনো অ্যাস্টেরয়েড ডিটেকশন করতে পেরেছিল, তারা কিন্তু দুজন স্কুল স্টুডেন্ট ছিল, দিল্লি পাবলিক স্কুলের স্টুডেন্ট। এই দুজন ক্লাস 11 স্টুডেন্ট দিল্লির, এবং এই হচ্ছে সেই পার্টিকুলার নিউজটা, তোমরা এটা খুঁজে দেখতে পারো। এরা কিন্তু এই সামান্য টেলিস্কোপের মাধ্যমে এই প্রজেক্টের পার্ট হয়ে একটি অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে তারা প্রথম একটি অ্যাস্টেরয়েড খুঁজে বার করেছিল। অ্যাট প্রেজেন্ট এই অ্যাস্টেরয়েড সার্চিং বলতে গেলে সমগ্র পৃথিবীর যে কোনো ভালো ভালো অর্গানাইজেশন, অ্যামেচার গ্রুপ অফ অর্গানাইজেশন, এরা এই অ্যাস্টেরয়েড সার্চিং ক্যাম্পেইনে যুক্ত হয়। এবং তোমরাও যদি এতে যুক্ত হতে চাও, তোমাদেরকে কোনো না কোনো গ্রুপের সাথে যুক্ত হতে হবে। সেই গ্রুপের সাথে যুক্ত হয়ে তোমরা কিন্তু মান্থলি বেসিসে এই অ্যাস্টেরয়েড সার্চিং এ হেল্প করতে পারো। আর প্রত্যেক মাসের শেষে তোমরা যে কটা অ্যাস্টেরয়েড সার্চিং এ হেল্প করলে তার জন্য সার্টিফিকেট আসবে। অবশ্যই যদি ইন ফিউচার তোমরা এগিয়ে যেতে চাও যে আমি সোলার সিস্টেম অ্যাস্টেরয়েড নিয়ে স্টাডি করতে চাই, তাহলে বুঝতেই পারছো অ্যাস্টেরয়েড সম্পর্কে আগে থেকেই জেনে রাখলে, ইন্টারেস্ট গ্রো করলে সেটা তোমাদের সুবিধা হবেই। অ্যাস্টেরয়েড সার্চিং কেন জরুরি তার কারণটা হচ্ছে খুব সহজেই এখানে ব্যাখ্যা করা আছে। আমরা জানি যে মঙ্গল এবং জুপিটার, বৃহস্পতির মাঝে একটি বেল্ট রয়েছে, এছাড়াও অনেক জায়গায় রয়েছে অন্যান্য জায়গায়, কিন্তু মেইনলি এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে এরকম অ্যাস্টেরয়েড বা গ্রহাণু বা পাথরের টুকরো রয়েছে। সহজ ভাষায় যদি ভালো করে লক্ষ্য করো,
যদি ভালো করে এই ভিডিওটাকে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই সবুজ লাল নীল যতগুলো ডট দেখতে পাচ্ছ সবকটাই হচ্ছে অ্যাস্টেরয়েড, ডিটেক্টেড অ্যাস্টেরয়েড। এর মধ্যে লাল রঙের যে অ্যাস্টেরয়েড গুলো, বিশেষত এই যে লাল রঙের অ্যাস্টেরয়েড গুলো এই তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীর কক্ষপথের মধ্যে মাঝে মাঝে ঢুকে পড়ে। অর্থাৎ এরা যদি কোনোদিন হঠাৎ করে পৃথিবীর কক্ষপথে ঢুকে পৃথিবীর সাথে ধাক্কা খায় তাহলে কি হবে? এরকম ধাক্কা কিন্তু এর আগেও খেয়েছে। অবশ্যই তোমরা অ্যাটলিস্ট একটা ধাক্কার কথা নিশ্চয়ই মনে রেখেছো। আজ থেকে 6.5 কোটি বছর আগে এরকমই একটা ছোট্ট পাথরের টুকরো 1 কিলোমিটার বা 2 কিলোমিটার বড় পৃথিবীতে এসে আছড়ে পড়েছিল। তার ফলে সমগ্র পৃথিবী জুড়ে মাস এক্সটিংশন হয়েছিল। সমগ্র ডাইনোসর উপকূল, সব ডাইনোসর একসাথে শেষ হয়ে গেছে। এরকম হঠাৎ করে অজানা কোনো অ্যাস্টেরয়েড বা গ্রহাণু আমাদের পৃথিবীতে কি আছড়ে পড়তে পারে না? দুঃখের বিষয় হলো হ্যাঁ, পড়তে পারে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো সেকেন্ডে, ইভেন এখন এই মুহূর্তে এই সেকেন্ডে যখন আমি তোমাদের সাথে কথা বলছি তখনও পড়তে পারে। যদি পড়ে তাহলে আমরা কি করব? তাহলে আমাদের কিছু করার নেই। সত্যি কথা বলতে হাতে যতই আংটি পরো, যতই পুজো করো, যাকেই মানো, যে দেবতাকেই চরণামৃত খাও, সব শুদ্ধ পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এইটাই হলো আসল সত্য কথা। যেহেতু এটা একটা অ্যাস্ট্রনমির প্রপার কোর্স, সেই জন্য এই সত্যটা আমি বললাম। যদি এই হলো আসল সত্য। এই কারণেই মহাকাশ নিয়ে প্রতি মুহূর্তে স্টাডি করে চলাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, এবং অ্যাস্টেরয়েডকে, নতুন নতুন অ্যাস্টেরয়েড খুঁজে বার করাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ। আমরা আমাদের নিজেদের ওই ছোট্ট বাড়ি পৃথিবীটাকেই যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে মহাকাশকে খুব গভীরভাবে স্টাডি করতে হবে। এই কথাটা তো আমি এর আগেও তোমাদের বলেছি, আজকে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বললাম। এবার হ্যাঁ, যদি এরকম 10, 12, 20 ফুটের একটা পাথরের টুকরো যদি আমাদের পৃথিবীতে এসে মাঝে মাঝে পড়ে না তা নয়, আমাদেরই মহারাষ্ট্রে, ভারতবর্ষের মহারাষ্ট্রে তোমরা যদি এই জায়গাটায় যাও, বুলদানা ডিস্ট্রিক্ট, লোনার, পুনার থেকে প্রায় 400 কিলোমিটার দূরে, প্রকৃতির এক অদ্ভুত বিস্ময়কর জিনিস তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে ব্যাসাল্টিক রকের উপরে তৈরি হওয়া পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইম্প্যাক্ট ক্র্যাটার। ইম্প্যাক্ট ক্র্যাটার মানে সেই সব গহ্বর যা ওই গ্রহাণু বা উল্কাপতনের ফলে তৈরি হয়েছিল। আজ থেকে মনে করা হয় প্রায় 6 লক্ষ বছর আগে একটা 40-50 ফুট বড় পাথরের টুকরো এই জায়গায় এসে পড়েছিল। ফল কি হয়েছিল তা জানো? ওই সমগ্র বুলদানা ডিস্ট্রিক্ট ভেপোরাইজড হয়ে গিয়েছিল, সমগ্র ডিস্ট্রিক্ট। এবং তৈরি হয়েছিল প্রায় 2 কিলোমিটার লম্বা, 1.5 কিলোমিটার চওড়া, প্রায় 500 মিটার গভীর একটি গহ্বর। এই গহ্বরটার উপরে অ্যাট প্রেজেন্ট এই জল দেখতে পাচ্ছ, সম্পূর্ণ অ্যাসিডিক লেক। এটা অসাধারণ সুন্দর, এবং প্রকৃতি যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা যদি তোমরা কখনো এই জায়গায় গিয়ে দাঁড়াও তাহলে অবাক বিস্ময়ে দেখতে পারবে এবং বুঝতে পারবে এই এতদিন ধরে যে কথাগুলো আমি বারে বারে বলে আসছি, অ্যাস্ট্রোনমি নিয়ে চর্চা করা, পড়াশোনা করাটা কেন প্রয়োজন। অ্যাস্ট্রোনমি ইজ নট দ্য ফ্যান্টাসি অফ ফিউ পিপল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মহাকাশকে চেনার, জানার চেষ্টাটা কোনো ফ্যান্টাসি নয়। আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু প্রতি মুহূর্তে অ্যাস্ট্রোনমি সম্পর্কে জানা প্রয়োজন। যদি তোমরা কেউ এই লোনার ক্র্যাটারে যেতে চাও অবশ্যই নিজেরা যেতে পারো, কিন্তু অ্যাট প্রেজেন্ট ভারতবর্ষের কিছু কিছু ভালো অ্যামেচার অ্যাস্ট্রোনমি অর্গানাইজেশন রয়েছে যারা অ্যাস্ট্রোনমিক্যাল স্টাডি ট্যুর অর্গানাইজ করে। তারা কিন্তু মাঝে মাঝে এই লোনার ক্র্যাটারে নিয়ে যায় যে কোনো ব্যক্তিকে, এবং উইথ প্রপার গাইড, উইথ প্রপার এই লোনার ক্র্যাটার রিসার্চারদেরকেও নিয়ে যায়। যদি তোমরা কেউ যেতে চাও, আগামী 27 থেকে 29 ডিসেম্বর এরকমই একটি লোনার ক্র্যাটার মানে ট্যুর অর্গানাইজ করা হয়েছে পুনার তরফ থেকে। পুনার জ্যোতির্বিদ্যা পরিসংস্থা, আমাদের ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট অ্যামেচার অ্যাস্ট্রোনমি অ্যাসোসিয়েশন। তো আজকেই আমি সেই খবরটা সকালবেলা পেয়েছি যে এরকম তারা একটা এডুকেশনাল ট্রিপ অর্গানাইজ করেছে। সেটা হতে চলেছে আগামী 27 থেকে 29 ডিসেম্বর পুনার থেকে। হ্যাঁ হ্যাঁ বলো। গৌরব বলছি, শোভন বাবু জয়েন করেছেন। ওকে ওকে, আচ্ছা, নমস্কার শোভন দা। হ্যাঁ ঠিক আছে, তো অবশ্যই
হ্যাঁ, আমি ওই পার্টিকুলার লোনার ক্র্যাটার এডুকেশনাল ট্যুরের ডিটেলসটা আমি আমাদের এই বঙ্গবাসী কলেজের গ্রুপে দিয়ে দেব। যদি তোমরা কেউ চাও যে ওই 27 থেকে 29 ডিসেম্বর আমি ভালো আছি, আমার বাড়িতে ফ্রি থাকবো, আমি এই জায়গাটা দেখে আসতে চাই, তাহলে তোমরা ওই পার্টিকুলার অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে তোমরা যেতে পারো। এই হচ্ছে ব্যাপার। এবং ব্যাপারটা হচ্ছে, এবার আমি আসল জায়গায় আসি, যে আমি বলছিলাম যে আচ্ছা আমাদের দেশের তরফ থেকে কি কোনো কন্ট্রিবিউশন রয়েছে? রাধা গোবিন্দ চন্দ্রকে বাদ দিয়ে আমাদের দেশ কি কোনো কন্ট্রিবিউশন রেখেছে? আমাদের দেশের মানুষ এই সিটিজেন সায়েন্স প্রজেক্টে অবশ্যই আছে। অ্যাট প্রেজেন্ট গত 3-4 বছর ধরে এটা একটা অ্যামেচার সিটিজেন সায়েন্সের ইন্ডিয়ার গ্রুপ। দিস ইজ দ্য লার্জেস্ট হোয়াটসঅ্যাপ সিটিজেন সায়েন্স গ্রুপ ফর অ্যাস্ট্রোনমি ইন ইন্ডিয়া। যদি কেউ এই পার্টিকুলার গ্রুপটায় জয়েন করতে, গ্রুপটার নাম হচ্ছে SA সিটিজেন সায়েন্স গ্রুপ। যদি কেউ এই গ্রুপটায় জয়েন করতে চাও, যে কেউ, এনিবডি ক্যান জয়েন দিস গ্রুপ। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে। জাস্ট ইউ ক্যান জাস্ট পিং দ্যাট পার্টিকুলার পার্সন যে আমি জয়েন করতে চাই, আমি এই পার্টিকুলার কোর্সে ছিলাম, আমি বঙ্গবাসী কলেজ বা অন্য কলেজ থেকে এই পার্টিকুলার লেকচারটা শুনেছি এবং আমি জয়েন করতে চাই, আমি ইন্টারেস্টেড ইন কন্ট্রিবিউটিং থ্রু সিটিজেন সায়েন্স। তোমরা জয়েন করতে এবং পারো। এইটা মানে আমি সবাইকে বলছি, এই SA সিটিজেন সায়েন্স গ্রুপটা এটা কিন্তু শোভন আচার্য বাবু, হ্যাঁ, আমি বলছি সেটা উনি অবশ্যই আমাদের আসবে। সঙ্গে এখন আছেন। ইয়েস, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম এই যে এসএ সিটিজেন সায়েন্সের এসএ, এই SA কথাটার ফুল ফর্ম হচ্ছে শোভন আচার্য। উনিও একজন বাঙালি, দিল্লিতে থাকেন এবং আমাদের ভারতবর্ষের একজন বর্তমানে প্রখ্যাত সিটিজেন সায়েন্টিস্ট এবং সিটিজেন সায়েন্স মোটিভেটর। উনি নিজে কিন্তু একজন সায়েন্টিস্ট বা অ্যাস্ট্রোনমার নন প্রফেশনাল, বাট ওনার সব থেকে বড় অবদান আমার মনে হয়, ভারতবর্ষে এমন কোনো রাজ্য নেই, এমন কোনো ইভেন কি এমন কোনো বোধহয় ইউনিয়ন টেরিটরিও এখন নেই যেখানে শোভন বাবুর দ্বারা মোটিভেটেড হয়ে কোনো না কোনো এরকম সিটিজেন সায়েন্স অ্যাস্ট্রোনমি গ্রুপ গড়ে ওঠেনি। অ্যান্ড এভরি সিটিজেন সায়েন্স গ্রুপ, মোস্ট অফ দ্য সিটিজেন সায়েন্স গ্রুপ ইন ইন্ডিয়া ইজ কন্ট্রোলড বাই দিস পার্টিকুলার মাদার গ্রুপ। এই গ্রুপে তুমি ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে, সমস্ত জায়গা থেকে প্রখ্যাত, বিখ্যাত, কুখ্যাত সব রকম সিটিজেন সায়েন্টিস্টদেরকে পাবে, যারা কাজ করছে, যারা নানান সাবজেক্টে নানান বিষয়ে নিজেদের অবদান রেখে চলেছে। এবং শোভন আচার্য, যিনি ফাউন্ডার অফ দিস গ্রুপ, আমরা রিকোয়েস্ট করেছিলাম যে শোভন বাবু আপনিও যদি আজকে আমাদের সাথে জয়েন করতে পারেন। তিনিও আজকে অ্যাজ আ মোটিভেটর ফ্যাক্টর, তিনিও আজকে আমাদের এই টকে জয়েন করেছেন। তিনিও কিছু বলবেন এরপরে আফটার দিস টক। আমি জানিয়ে রাখি যে এই গ্রুপটা সম্পর্কে যদি একটু বলতে চাই, যে তোমরা যদি কেউ জানতে চাও যে আচ্ছা আমি কোনো একটি বিশেষ প্রজেক্টে জয়েন করতে চাই, সেটা ওই সানস্পটিং হোক, সানস্পট অ্যাক্টিভিটি হোক বা গ্র্যাভিটি ওয়েভ হোক, আমি একটা কিছুতে জয়েন করতে চাই কিন্তু কোনো কারণে আমি ঠিক বুঝতে পারছি না জয়েন করার পরে কি করে কাজ করব, কি করে এগোবো, তাহলে তোমরা এই গ্রুপে যদি জয়েন করো, এই গ্রুপে মানে ওভার 20 সিটিজেন সায়েন্স প্রজেক্ট অ্যাস্ট্রোনমির, তা সেই প্রজেক্টগুলোতে লিড করা এবং সেই প্রজেক্টগুলোতে পার্টিসিপেট কি করে করতে হয়, কিভাবে তুমি এগোবে, কি করে কন্ট্রিবিউট করবে, তার গাইডেন্স দেওয়ার ব্যবস্থা রয়েছে। সমগ্র ভারত জুড়ে এই গ্রুপে মোর দ্যান 300 মেম্বার্স এবং সারা ভারত জুড়ে ছড়িয়ে রয়েছে 3000-এর বেশি ভলেন্টিয়ার্স। এবং অবশ্যই আমাদের কলকাতা, বেঙ্গলে তো রয়েইছে, নানান জায়গায় রয়েছে, নানান জায়গায় ভলেন্টিয়ার রয়েছে। ইভেন ল্যাঙ্গুয়েজ ইজ নট আ প্রবলেম হেয়ার। যদি তুমি বাংলাতেও কথা বলতে চাও, এই গ্রুপে তোমরা বাংলাতেও আলোচনা করতে পারো। যে আমি কোনো একটা গাইডেন্স চাচ্ছি, আমি একটা, বা তোমরা যদি চাও যে আমরা 5 বন্ধু মিলে একটা গ্রুপ তৈরি করতে চাচ্ছি, গ্রুপ তৈরি করে আমি অ্যাস্ট্রয়েড সার্চ ক্যাম্পেইনে যোগ দিতে চাই, তাহলে সেটা কি করে করবে, কি নিয়ম কানুন, সেটা সম্পর্কেও যদি গাইডেন্স চাও, এই সমস্ত গাইডেন্স তথা কন্ট্রিবিউশন থ্রু সিটিজেন সায়েন্স, এটাই হচ্ছে এই গ্রুপের কাজ। এবং মানে চিরায়ত ভাবে নানান টাইমে তারাও নানান ধরনের ওয়েবিনার, সেমিনারের অর্গানাইজ করে থাকেন। সেটাও তোমরা নানান টপিকের উপরে, অ্যাস্ট্রোনমির ভালো ভালো সায়েন্টিস্ট, ভালো ভালো টপ মোস্ট সিটিজেন সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেটাও তোমরা অবশ্যই, ইটস এ ওয়ান্ডারফুল প্লেস ফর নলেজ ইনক্রিজিং অলসো। কন্ট্রিবিউশন এই গ্রুপের মাধ্যমেই আমাদের অত্যন্ত ভালোবাসা এবং গর্বের কথা, আমি জানি না আরুষ নস্কর, আমি আরুষকেও আজকে রিকোয়েস্ট করেছিলাম যে ও যাতে এখানে জয়েন করে। আরুষ নস্কর, ও হচ্ছে নাসার কনিষ্ঠতম সিটিজেন সায়েন্টিস্ট। আরুষ তুমি কি আছো? হ্যাঁ, আছি। ও আচ্ছা, আরুষ আছে, আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না। তা আরুষ হচ্ছে নাসার কনিষ্ঠতম সিটিজেন সায়েন্টিস্ট, ও কলকাতার ছেলে। আরুষ তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5।
হ্যাঁ, এখন ও ক্লাস 5-এ পড়ে, তার মানে 2023-এ ও ক্লাস 4-এ পড়তো। তখন 10 বছরেরও কম বয়স ছিল আরুষের, কিন্তু সেই আরুষ, বাচ্চা ছেলে আরুষ, সে 5টা এরকম গ্রহাণু খুঁজে বার করতে পৃথিবীকে সাহায্য করেছে। এবং ভারতের শুধু নয়, নাসার কনিষ্ঠতম ইয়াংগেস্ট সিটিজেন সায়েন্টিস্ট হচ্ছে এই আরুষ নস্কর। ও কলকাতারই ছেলে। কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার একটি অর্গানাইজেশন, কেএসি, সেই অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে তারা এটা লিড করে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন প্রোগ্রাম, কেএসির হয়ে, অর্থাৎ আমাদের কলকাতার হয়ে। কেউ যদি তোমরা জয়েন করতে চাও কেএসি টিমের সাথে, তার জন্যও তোমরা জয়েন করতে পারো। কেএসির সদস্যরাও এই সিটিজেন সায়েন্স গ্রুপের সাথে যুক্ত, এবং আমরা অবশ্যই চেষ্টা করব কেএসি টিমকেও কোনো না কোনো লেকচারের জন্য, কোনো না কোনো পার্টিকুলার কাজের জন্য, এমনকি একটা প্র্যাকটিক্যাল টেলিস্কোপ ওয়াচিং এই কাজের জন্য আমরা একটা মানে ফিজিক্যাল একটা ক্লাস যাতে তারা নিতে পারে বঙ্গবাসী কলেজে, সেটা আমরা ব্যবস্থা করব। আরুষ, তোমার বাবা অনুপম দা কি আজকে আছেন? অনুপম নস্কর? না, এখন অফিসে আছে। হ্যাঁ, অফিসে আছে। আচ্ছা, ঠিক আছে, অনুপম দা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এবার তোমরা হয়তো বুঝতে পারছো, আরুষ নিজেই আজকে বলছে যে আমি আজকে 5-এ পড়ি, মানে 10-11 বছর বয়স। একটা ওইটুকু বাচ্চা ছেলে, 9 বছর বয়স, হ্যাঁ, 9 বছর বয়স মানে আমাদেরকে তাকে হাতে ধরে ক্রস করাতে হয় রাস্তা। সে যদি 5টা গ্রহাণু খুঁজে বার করতে সাহায্য করতে পারে, তাহলে চাইলে পরে তোমরা প্রত্যেকে অবশ্যই কিছু না কিছু কন্ট্রিবিউশন নিশ্চয়ই করতে পারো। এবং অবশ্যই যদি ভবিষ্যতে তোমরা প্রফেশনাল অ্যাস্ট্রনমির দিকে এগিয়ে যেতে চাও, সেটা আলাদা, অবশ্যই কঠিন রাস্তা, মন দিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টগুলো অবশ্যই তাতে হেল্প করবে। এবং কখনোই এটা ভেবে নেওয়া উচিত হবে না কারোরই যে আমি একজন সিটিজেন সায়েন্টিস্ট হয়ে যদি আমি বেশ কিছু ভালো কন্ট্রিবিউশন করেছি মানে আমি প্রফেশনাল অ্যাস্ট্রোনমার হয়ে গেছি, তা নয়। কিন্তু এমনও সিটিজেন সায়েন্টিস্ট আছে, যেটা আমি তোমাদের বলেছি, যেমন ওই যে এক্সাম্পল আমাদের দেশের রাধা গোবিন্দ চন্দ্র, তিনি এমন অসাধারণ কাজ করে গিয়েছিলেন বছরের 50 বছরেরও বেশি সময় ধরে, তাকে আমরা কখনোই একজন প্রপার অ্যাস্ট্রোনমারের থেকে কম কিছু ভাবতে পারি না। আমি আরুষের কথা দেখালাম, এবার আমি দেখাবো আরেকটা জায়গায়। এই হচ্ছে সৌর্য পাল, ও হচ্ছে উত্তরবঙ্গ সংবাদে এই নিউজ এসেছিল, ও হচ্ছে মালদার ছেলে। ও আজকে জয়েন করতে পারেনি, হ্যাঁ, প্রেজেন্ট 7-এ পড়ে। ও কিন্তু এরকমই বিইং আ স্কুল স্টুডেন্ট, দেখতেই পাচ্ছ, বিইং আ স্কুল স্টুডেন্ট ও নানান ধরনের এরকম সিটিজেন সায়েন্স প্রজেক্টে যুক্ত হয়ে নানান কাজ করে চলেছে। এবং অবশ্যই এই গ্রুপের মাধ্যমেই সে প্রথম পরিচয় হয়েছিল তার সিটিজেন সায়েন্সের সাথে। অ্যান্ড এরা সত্যি ভালো কাজ করছে। তো ভালো কাজ করে আমি সার্টিফিকেট পেলাম, আর কি কিছু আছে? অবশ্যই আছে। এই মেয়েটিকে তোমরা দেখো, বিদিশা দাস, আমার মনে হয় ওই যে সার্টিফিকেট, এই যে কাজ যখন ও করতে শুরু করেছিল, তখন জাস্ট 9-10 বছর বয়স ওর। 1 মিনিট, একটা ফোন আসছে, 1 মিনিট। হ্যাঁ গো, বলছি আমি একটু বাদে তোমার ফোন করছি। হ্যাঁ, আমি একটা টকে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং হ্যাঁ, তোমরা যদি আরো এগিয়ে যাও, এটা আমরা প্রচুর দেখাতে পারি। আমাদের ভারতীয়দের মাধ্যমে, ভারতীয় সিটিজেন সায়েন্টিস্টদের করা কন্ট্রিবিউশনের মাধ্যমে কিন্তু বিশ্ববিখ্যাত জার্নাল গুলোতেও রিসার্চ পেপার পাবলিশড হয়েছে। মান্থলি নোটিসেস অফ দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি হচ্ছে পৃথিবীর সব থেকে পুরনো এবং সব থেকে টপমোস্ট 3টে জার্নালের মধ্যে একটা অ্যাস্ট্রোনমিক্যাল জার্নাল, এবং ওল্ডেস্ট অ্যাস্ট্রোনমি জার্নাল অফ দ্য ওয়ার্ল্ড। মানে প্রতি 250টা রিসার্চ পেপারের মধ্যে একটা সিলেক্টেড হয় এই জার্নালে পাবলিশ হওয়ার জন্য। এই হচ্ছে পাবলিকেশন রেট, মানে পাবলিকেশনের রেশিও। সেই জার্নালে তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্টিকুলার একটি পেপার পাবলিশ হয়েছে, এটা একটা দেখাচ্ছি আমি। এবং এখানেও কিন্তু তোমরা যদি দেখো, তাহলে শেষ নামটা দেখতে পাবে শোভনাচার্য। এটা আমি একটা এক্সাম্পল শুধু দেখাচ্ছি। বিং নট আ প্রফেশনাল অ্যাস্ট্রোনমার, দিল্লিতে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ সারা জীবন করে যাচ্ছেন এবং করছেন, কিন্তু MNRAS জার্নালে তার নাম রয়েছে। হি ইজ আ co-author ইন আ পেপার অফ অ্যান MNRAS জার্নাল। এটার মানে কি? আমার মনে হয় এটা সকলে এই মুহূর্তে উপলব্ধি করতে পারবে না, কিন্তু ভবিষ্যতে তোমরা যদি, যারা করতে পারছো খুব ভালো, যারা করতে পারছো না, ভবিষ্যতে তোমরা যদি নিজেরা অ্যাস্ট্রোনমার হয়ে একটা MNRAS এ পেপার পাবলিশ করো, তাহলে উপলব্ধি করতে পারবে এর মানে কি। অবশ্যই আমাদের ভারতবর্ষের তরফ থেকেও সব থেকে বেস্ট কন্ট্রিবিউশন ইন আলটিমেটলি যেটা পেপার পাবলিকেশন অব্দি গিয়েছে, আলটিমেটলি লিডিং টু পেপার পাবলিকেশন, বিইং আ সিটিজেন সায়েন্টিস্ট, সব থেকে বেস্ট কন্ট্রিবিউশন যার রয়েছে তিনি হচ্ছেন, আজকে আমাদের সাথে আছেন শোভনবাবু।
তিনি হচ্ছেন শোভন আচার্য। এবং কোনো সাধারণ আলতু ফালতু জার্নালে কিন্তু সেগুলো পাবলিশ হয়নি পেপার, রীতিমতো বিশ্ববিখ্যাত জার্নালে পাবলিশ হয়েছে। আমারও খুব ভালো লেগেছিল প্রথম যখন এই মানুষটার সাথে আমার আলাপ হয়েছিল। নির্দ্বিধায় তিনি সাহায্য করে চলেছেন আমাদের দেশের অগুন্তি ছেলে মেয়েদেরকে এবং টিচারদেরকে, বড় ব্যক্তিত্বদেরকে, সিগারেট বিড়ি মদ এসব নেশা না করে চলো একটু অ্যাস্ট্রোনমির নেশা করি। আজকে আমি এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ, এবং তোমরা যদি কোনো কোশ্চেন আমায় জিজ্ঞেস করতে চাও অবশ্যই করবে। আর পার্থবাবু, শোভনবাবু, ধন্যবাদ সকল আপনাদেরকে। আরুষ, তোমায় ধন্যবাদ। হ্যাঁ স্যার আছি। আচ্ছা সঞ্চয়ন, তুমি একটু ভিডিও অন করো। আরুষ একটু ভিডিও অন করো বাবু। হ্যাঁ, তোমরা একটু ভিডিও অন করো। করছি। হ্যাঁ, তো এবার আমি তোমরা এই ছেলেটিকেও দেখতে পাবে, সঞ্চয়ন সরকার। সঞ্চয়ন, তুমি এখন কোন ক্লাসে পড়ছো? স্যার আমি এখন ক্লাস 6 এ পড়ছি। ক্লাস 6 এ পড়ছো, হ্যাঁ। তাহলে 11-12 বছর বয়স। এই সঞ্চয়ন সরকার, ও হচ্ছে একজন অত্যন্ত ভালো এবং টপ লেভেল কন্ট্রিবিউটর ইন সিটিজেন সায়েন্স। ও আমাদের বাঙালি। আমি এখানে বিশেষত বাঙালিদেরকেই ডেকেছিলাম, যে যারা বাঙালি এবং যারা ইয়াং। তো সঞ্চয়নেরও বহু এরকম কাজ রয়েছে, নানান ধরনের কাজে সে সাকসেসফুলি কাজ করেছে এবং রীতিমতো তারা ভালো কাজ করছে। এরকম আরো বহু রয়েছেন, বাংলাতেও রয়েছেন, বাংলার ছাড়াও রয়েছে, বেঙ্গলি অবাঙালিও রয়েছে, বাংলাদেশেও রয়েছে, নানান জায়গায় রয়েছে। তা আমরা ধীরে ধীরে হয়তো তাদের প্রত্যেকের সাথে যোগাযোগ করব, ধীরে ধীরে আমরা আরো চিনবো, জানবো। এবং সঞ্চয়ন, আরুষ, আমরা চাইবো যে ভবিষ্যতে তোমরাও যাতে যুক্ত থাকো এই গ্রুপের সাথেও। এবং ভবিষ্যতে অবশ্যই এখানে যারা রয়েছে তারা হয়তো তোমাদের থেকে বয়সে একটু বড়, হ্যাঁ, তারাও হয়তো ধীরে ধীরে এইরকম প্রজেক্টে যুক্ত হবে। কিন্তু আমরা চাইবো তোমরাও যাতে সাহায্য করো সেই সব কাজে। হ্যাঁ, আচ্ছা, আরুষ, সঞ্চয়ন, শোভনবাবু, আপনাদের সকলকে ধন্যবাদ। আমি আজকে এখানেই শেষ করছি। এবার যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কেউ যদি সঞ্চয়ন বা আরুষ এদের সাথে কথা বলতে চাও, সেটাও তোমরা বলতে পারো। আর প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করতে পারো। হ্যাঁ, আর আমি সবার যদি কোনো প্রশ্ন মানে হয়ে গেলে আমি শোভন বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করবো আজকে। শোভনবাবু, আপনি তাহলে একটু বলুন না। হ্যাঁ, উনি আগে একটু বলে নিক। হ্যাঁ, তাহলে আমরা একটু তারপর প্রশ্নগুলো তারপরে স্টুডেন্টরা কোয়েশ্চেন গুলো করবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। ও নমস্কার, গুড ইভিনিং। যাই হোক, নমস্কার শোভন, আমি ফিরছি এখন সাইড থেকে, একটু মুভমেন্টে যাচ্ছি। জানি না কমিউনিকেশন ভাবে কতটা কি হবে। অ্যাকচুয়ালি সাইটের দিকে না ইন্টারনেট কমিউনিকেশন ঠিক নয়। তো যেটা বলতে চাই, ওই মানে সিভিল ইঞ্জিনিয়ারিং আমার প্রফেশন, কিন্তু ছোটবেলা থেকেই ভালো লাগতো। তো এখন বিভিন্ন সিটিজেন সায়েন্স প্রজেক্টে পার্টিসিপেটও করছি। তারপরে দেখলাম যে একটু স্কোপ আছে, তাহলে আমাদের পরিচিতদের একটু বলাই যাক, যদি পার্টিসিপেট করতে পারে। তার জন্য যেটা দরকার পড়ে সেটা হচ্ছে মোবাইলও হবে, ডেস্কটপ ল্যাপটপও হবে, মানে যেটা দেখলাম আমি পার্টিসিপেট করে। তো আর যদি বলি অ্যাস্ট্রোনমি মানে টেলিস্কোপ, মানে যেটা সাধারণ ধারণায় আসে, তো সেখানে দেখলাম যে টেলিস্কোপ থাকলেও কাজ করা যাবে ভালো, আর টেলিস্কোপ না থাকলেও কাজ করা যাবে। মানে ইভেন আমি যদি বলি, আমি এখন পর্যন্ত জীবনে টেলিস্কোপই দেখিনি। এইটাই। তো থাকলেও কাজ করা যাবে, না থাকলেও কাজ করা যাবে। একটু ইন্টারেস্টটা দরকার, যে হ্যাঁ আমি কিছু ইনভলভ হতে চাই বা জানতে চাই বা করতে চাই। তো সেই জন্য সিটিজেন সায়েন্সটার প্রজেক্টগুলো মানে একটা কমন ব্রিজ হিসাবে কাজ করে, যেটা আমার মানে মনে হয়েছে। তো ওই জন্য একটু স্কোপ যা থাকে সেটা বলার চেষ্টা করি। পার্টিসিপেট করার পর যে কোনো প্রজেক্ট মানে এমন হয় যে ওটা ভালো টিউটোরিয়াল দেওয়া থাকে, তো ওইটাতে পড়ে যে কেউ লেভেলে বুঝতে পারবে যে আচ্ছা প্রজেক্টটা এরকম, কি করে করতে হবে, মেন সায়েন্স টিমকে আমরা কি করে হেল্প করতে পারি। তো সেরকম বলা থাকে, সেভাবে আমরা পড়ে সেই ইমেজ দেখে হ্যাঁ আমরা সাবমিট করতে পারি, এটা এই হবে বা এইভাবে হবে, এইভাবে হেল্প করা যেতে পারে। তো পরে আবার হেল্প করার পরেও দেখেছি অনেক
পেপারে অনেক প্রজেক্টের কন্ট্রিবিউটরদের নামও তারা পাবলিশ করে, এবং ডিসকভারি ক্রেডিটও অনেকে আসে, সেই ক্রেডিটগুলো পাবলিশ করে, সেগুলো আমরা জানতে পারি। তারপরে আবার যদি কেউ বেশি ইন্টারেস্ট হয়, আরো বেশি ডিপ ইনভলভ হতে পারে, তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল সায়েন্স টিমের সাথেও কাজ করতে পারে, যেটা এখন সম্ভব এই সিটিজেন সায়েন্স প্রজেক্ট দ্বারা। ইন্টারন্যাশনাল সায়েন্স টিমের সাথে কাজ করলো, তাদের সাথে আরো সাহায্য করলো, এগুলো সম্ভব। এবং আরো বেশি যদি ইনভলভ হয়, তাহলে মানে রিসার্চ পেপারে কো অথর পর্যন্ত সায়েন্স টিমের সাথে হতে পারে, এবং তাতে তারা পিছিয়ে হবেন না, মানে সায়েন্স টিম, যেহেতু আমরা কন্ট্রিবিউশন দিতে পারছি, মানে অ্যাজ এ সিটিজেন সায়েন্টিস্ট, মানে নন অ্যাস্ট্রোনমি ব্যাকগ্রাউন্ড পিপল। তো এটা একটা সম্ভব। মানে অনেক জায়গাতে অনেক ওয়েবসাইট বিভিন্ন ডিসকভারিকে যেটা আছে সেটাকে আপডেট করে, সেইভাবে আমরা জানতে পারি। আবার অনেক রিসার্চ পেপারে এমন পাবলিশড হয় যেখানে ওই রিসার্চ পেপারে অ্যাজ এ কন্ট্রিবিউটর বা অ্যাজ এ ডিসকভারার ওনার নামও পাবলিশ করে অ্যাজ এ সিটিজেন সায়েন্টিস্ট, সেরকম একটা স্টাইল মানে সেইভাবেও হয়। তো এইভাবে বিভিন্ন প্রজেক্ট পার্টিসিপেট পড়ে পড়ে করা যেতে পারে। যা যা বিষয় মানে যেগুলো আমি করছি, মোটামুটি হয়তো অ্যাস্ট্রয়েডের উপর কাজ করলাম, সেটা হতে পারে। যাদের এক্সো প্ল্যানেট জিনিসটা ভালো লাগে, ওনারা এক্সো প্ল্যানেটের উপর করতে পারেন, ভেরিয়েবল স্টারের উপরে করতে পারেন, বা যদি মার্সের উপরে কাজ করতে চাই, মার্সের উপরে কাজ আছে বিভিন্ন, তাদের সারফেস ম্যাপিং বা এনভায়রনমেন্টের উপরেও এই। তারপরে লাইগো প্রজেক্ট আছে, মানে যা সব রকম বিষয়ের উপরেই সিটিজেন সায়েন্স আছে। মানে আমি নট অনলি অ্যাস্ট্রোনমির কথা বলছি, মানে ফ্লোরা ফনা এনভায়রনমেন্ট এগুলো সবগুলোর উপরে পৃথিবীতে বিভিন্ন ধরনের সিটিজেন সায়েন্স প্রজেক্ট আছে। যে যার বিষয়ে ভালো লাগে ইনভলভ হতে পারবে, জানতে পারবে, এবং ডিসকভারার ক্রেডিটও পর্যন্ত হতে পারে। সম্ভব, মানে সেইভাবে সম্ভব। শুধু ইচ্ছাটা দরকার যে হ্যাঁ আমি কিছু করতে চাই, সায়েন্স প্রজেক্ট ইনভলভ হতে চাই। আর যেখানে আমাদের এই সাধারণ মোবাইলই, মানে আমি যেমন সুপারনোভার আমার প্রজেক্টটা খুব ভালো লাগে, পার্টিসিপেটও করেছি নাসার একটা সিটিজেন সায়েন্স প্রজেক্ট। তো আমার ডিসকভারি মানে মোর দেন 1000 ট্রানজিয়েন্ট বা সুপারনোভা ডিসকভারি ক্রেডিট আছে অ্যাজ এ সিটিজেন সায়েন্টিস্ট। তো তাতে আমি 500টার বেশি আমার 7 বছরের পুরনো মোবাইল J3, স্যামসাং J3 মোবাইল, ওটা দিয়ে করেছি। আর 500টা আমার ল্যাপটপ, সেই ল্যাপটপও হচ্ছে আমার 13 বছর 12 বছরের পুরনো। তো এটা হচ্ছে আমার ভালো লাগে, আমি করেছি। তো এইভাবে করা যেতে পারে। তো আমি সহজে কি করে জুড়বো লোকের সাথে, তো ওই জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে গ্রুপ করে, কারণ সবসময় তো কথা বলা হয়ে উঠতে পারে না, সাইডে কাজে থাকা হয় বা কোনো জায়গায় হয়তো ইন্টারনেট কানেক্টিভিটিও নাই। তো ওইরকম গ্রুপ করে করার চেষ্টা করি যে কোনো একটা প্রজেক্ট যদি ওখানে শেয়ার করি, তাহলে যারা ইন্টারেস্টেড জানতে পারবেন, নিজের মতো করে পড়ে করতে পারবে, যতটা ইচ্ছা হলো টাইম ইউজ করলে এইভাবে করা যেতে পারে। এটাই হচ্ছে, পারি আমরা এইভাবে, তাতে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপ করে এটা করা যেতে পারে। তো আমার কাছে ওইগুলো গ্রুপই বটে, কিন্তু আমার কাছে ওটা হচ্ছে একটা ভার্চুয়াল সিটিজেন সায়েন্স ল্যাবের মতো। ওই গ্রুপটা একটা ল্যাবরেটরির মতো কাজ করবে, যেখানে আমরা বিভিন্ন প্রজেক্টে পার্টিসিপেট করলাম, এবং হয়তো ডিসকভারার হব ফিউচারে। তারপরে আরো যারা যা বেশি ইচ্ছা থাকলে আমরা ইন্টারন্যাশনাল সায়েন্স টিমের সাথে কাজ করতে পারবো। আমি নিজেও এখন নাসার সিটিজেন সায়েন্স 5টা টিমের সাথে আমি জুড়ে আছি, কোর টিমের সাথে মেম্বার, এবং আমাদের সাথে রাত্রিবেলায় মিটিংস হয় সায়েন্টিস্টদের সাথে। তো এটা সম্ভব। এইটুকুনি বলার। ভালো লাগলে যে যখন ইচ্ছা নিজের টাইম মতো করে করতে পারে, কম বেশ সেটা কোনো ব্যাপার না। 10-20 মিনিটও মানে টাইম হতে এর পারে, থেকে 1-2 ঘন্টা হতে পারে। বেশি মোটিভেটিং আর কি হতে পারে আমার স্টুডেন্টদের কাছে? এর থেকে আরো মোটিভেটিং আর কি হতে পারে? অনেক ধন্যবাদ শোভন বাবু, মানে আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনি থাকবেন, এবং আমার স্টুডেন্টরা অবশ্যই, মানে এখানে আমি যা বঙ্গবাসী কলেজের স্টুডেন্ট এবং অন্য কলেজের স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি, তারা থাকবে, এবং আপনার সাহায্য তো লাগবেই, মানে এটাকে এগিয়ে নিয়ে যেতে। আমি একটু ইয়েকে আরুষকে একবার দেখতে চাইছিলাম,
যদি সম্ভব হয়। আমার ওয়েবক্যামটা টার্ন অন হচ্ছে না। ও ও ওয়েবক্যাম টার্ন হচ্ছে না, আচ্ছা, আচ্ছা। আরুষকে তুলে নিয়ে গিয়ে সত্যি সত্যি দেখিয়ে দেবো, ঠিক আছে? আরুষ এবং হ্যাঁ, সায়ন্তন তো, সঞ্চয়ন। সঞ্চয়ন আরুষ সঞ্চয়ন এবং তো আছে। সঞ্চয়ন, তোমাদের দুজনকে আমি নেমন্তন্ন করলাম আমার বঙ্গবাসী কলেজে। তোমরা এলে আমার খুব ভালো লাগবে। হবে আমাদের হবে, সবার জানুয়ারি সঙ্গে মাসে তোমাকে আমরা পুরো চেষ্টা করবো সেটা নিয়ে যেতে, তাই তো? ল্যাবরেটরি ঘুরিয়ে দেখাবো। হুম। ইউ আর তো অলওয়েজ আরেকটা ওয়েলকাম। কথা বলার আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, ডিস্টার্ব বলুন করছি বলুন। স্যার, একটা কথা বলার আছে। সঞ্চয়ন সরকার আমাদের সাথে জুড়েই আছে, কিন্তু হ্যাঁ আমি এক সময় ইউনাইটেড নেশনের ওই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলাম সিটিজেন সায়েন্সে। তো ওখানে দুটো পয়েন্ট রেজ করেছিলাম, যেটা এই সিটিজেন সায়েন্স প্রজেক্টগুলো বাইলিঙ্গুয়াল মানে মাল্টিলিঙ্গুয়াল হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ তো সঞ্চয়ন সরকার হচ্ছে নাসা সিটিজেন সায়েন্স একটা প্রজেক্টকে বাংলাতে ট্রান্সলেট করেছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন আচ্ছা নাসাস হিস্ট্রি যেটা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট হয়েছে। আমাদের গ্রুপে আরেকজন মেম্বার হিন্দিতেও করেছে। এই দুটো ল্যাঙ্গুয়েজে আচ্ছা এখন নাসা সিটিজেন সায়েন্স ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল, আদার দেন আরো 16টা, মানে পৃথিবীর আরো 16টা ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের দুটো নিয়ে 18টা, 18 ল্যাঙ্গুয়েজে বাহ, খুবই ভালো। সিটিজেন সায়েন্স প্রজেক্ট অ্যাভেলেবেল। ঠিক আছে স্যার, কন্টিনিউ আমি করুন। এবার একটু স্টুডেন্টদের জিজ্ঞেস করছি, কিছু প্রশ্ন থাকলে কর। তোমাদের ব্যাপারে কি যারা স্টুডেন্ট আছে কিছু প্রশ্ন থাকলে কর। স্নেহা, রিতম, শ্রেয়াস, আমরা চেষ্টা রনি। করব যে এইগুলোর মাধ্যমে মানে কোনো ছোট ছোট মডিউলে ছোট প্রজেক্ট তৈরি করে, যাতে যারা কেউ হ্যাঁ হ্যাঁ ইন্টার্নশিপে আসতে চায় আর কি, হ্যাঁ, কেউ হ্যাঁ যদি ইন্টার্নশিপ করতে চায় তাহলে করতে পারবে। হ্যাঁ, আমরা প্রপারলি বসে একটু আলোচনা করে এই ডিসিশন গুলো করবো আর কি। স্যার আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, যে ধরুন আমি কোনো যদি প্রজেক্টে অ্যাপ্লাই করি, ধরুন সেটা ওই 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 আমেরিকান অ্যাসোসিয়েশন বলুন বা যে কোনো বলুন ইন্ডিয়ান, যদি ধরুন অ্যাপ্লাই করি, তাহলে কি ওর কোনো ডেডলাইন থাকে যে এই সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে? বা সেটা কিছু যেহেতু কিছু আমার কাছে প্রজেক্টে তো থাকবে। টেলিস্কোপ নেই। না, টেলিস্কোপ আচ্ছা লাগবে না তো, আচ্ছা, কিছু লাগবে না। হ্যাঁ, না না, তাহলে ওই যারা ডেটাগুলো দেবে সেগুলো যদি সব মানে অ্যানালিসিস করার জন্য কোনো ডেডলাইন থাকে কিনা, সেটাই আমার প্রশ্ন ছিল। কিছু কিছু ক্ষেত্রে থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকবে না, ব্যাপারটা এটা। মানে এটা একটা সেলফ বেসড প্রজেক্ট হয়, কিন্তু এই অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন যেরকম আমি বললাম, সেখানে তুমি দেখবে প্রত্যেক এক মাসের মানে এক মাসের আর কি শিডিউলে ওটা চলে। এবার এই তুমি যে এক মাসের শিডিউলে আর কি যোগ দিলে, সেই এক মাসে তুমি কতগুলো ক্লাসিফাই করতে পারলে বা কতগুলো অ্যাস্টেরয়েড ডিটেকশনে হেল্প করতে পারলে, সেই বেসিসে তুমি সার্টিফিকেট পাবে। হ্যাঁ, ব্যাপারটা এটা। সেই পার্টিকুলার মাসে তুমি যদি কোনো কাজ না করো, তাহলে তুমি সার্টিফিকেটটা পাবে না বা তুমি শিখলে না, আবার তুমি পরের মাসে যোগ দিতে পারো, ব্যাপারটা এরকম। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এরকম কিছু কিছু থাকে যেগুলো যেগুলো একটু টাইম বাউন্ড হয়তো হয় কখনো কখনো, কারণ কোনো কোনো ক্ষেত্রে আবার ডেটাটা যতটা পরিমাণে ডেটা আসছে, হয়তো দেখা গেলো এই যে গ্যালাক্সি ক্লাসিফিকেশন, সেই গ্যালাক্সি ক্লাসিফিকেশনের একটা সেট অফ ডেটা এলো। এবার যখন হয়তো ঠিক হলো যে অ্যাটলিস্ট 10 জন করে সিটিজেন সায়েন্টিস্ট প্রত্যেকটা গ্যালাক্সিকে ক্লাসিফাই করবে, যেই মুহূর্তে সেটা শেষ হয়ে গেল, বাস তাহলে ওই প্রজেক্টটা ওই মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল, ওই ওই সময়ের জন্য। ব্যাপারটা এরকম ভাবে হয়। হ্যাঁ, তো সেইভাবে চলে ব্যাপারটা, যেরকম ডিটেকটিভ হয়েছিল। হ্যাঁ, যে যতটা পরিমাণে অ্যাভেলেবেল ডেটা রয়েছে, সেই ডেটাটা ক্লাসিফাই করতে বা স্টাডি করতে যেটুকু সময় লাগবে, সেইটুকু সময়টা পেরিয়ে গেলে, মানে সেইটুকু সময়ের মধ্যে নেট আউটপুটটা পেয়ে গেলে, তখন ওই প্রজেক্টটা অফ হয়ে গেল। ব্যাপারটা এরকম ভাবে হয়। হ্যাঁ, আর কিছু কিছু প্রজেক্ট আছে আচ্ছা যেটা আচ্ছা, সবসময় চলছে। এই অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন, এত অ্যাস্টেরয়েডের ডেটা আছে, ওরা কি করে, ওরা এই এক এক মাসের এক একটা ট্রেনিং প্রোগ্রাম, মানে এক মাসের এক একটা ওই সার্টিফিকেট প্রোগ্রামের মতো। হ্যাঁ, যে তুমি এবার এক মাস জয়েন করেও আবার ছেড়ে দিতে পারো, আবার তোমার ভালো লেগে গেল তুমি 12 মাস ধরে প্রত্যেক মাসে একবার করে জয়েন করতে পারো। হ্যাঁ, ব্যাপারটা এটাই, সেটা এইভাবে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে 9টা বাজে, আমাদের এবার শেষ করতে হবে আস্তে আস্তে। ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ শোভন বাবু আসার জন্য। আর দুটো এই যে আমার দুটো পুচকে ভাই বাচ্চা, সঞ্চয়ন, আরুষ, আর আমাদের এখানে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ। যেটা বলে রাখলাম, জানুয়ারি মাসে যদি আমি তোমরা চেষ্টা করো আসার জন্য, সবাই মিলে খুব মজা করব আমরা। আমাদের দুটো টেলিস্কোপ আছে, দুটো রিফ্লেক্টিং টেলিস্কোপ, প্রায় 100 বছরের পুরনো। সেই টেলিস্কোপ গুলো আমরা সেট আপ করার চেষ্টা করব। কিছু স্কাই ওয়াচিং করব, যদিও কলকাতার আকাশ খুব একটা পরিষ্কার নয়, তাও যতটা যা দেখা যায় আর কি। আমরা একটা স্কাই ওয়াচিং সেশনের ব্যবস্থা করব, তোমরা এসো। আজ তাহলে প্রোগ্রামটা শেষ করি। হ্যাঁ, আজকে তাহলে শেষ করি।
আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, গুড নাইট। হ্যাঁ, হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। Like গুড নাইট। কোনটা রে? এই সিস্টেম যেটা লুজ হয়ে গেছিল, যেটা লুজ হয়ে গেছিল এখানেই হবে। সব দেওয়া হয়ে গেল। দেখো এখানে কি না, এখানে তো একটা আরো একটা পাতা, এইখানে একটা আবার নিয়ে এটা কি বন্ধ করবো? এটা আমি বাথরুম করবো। হ্যাঁ হ্যাঁ, এটা বাথরুম যাবে। ওইটা সিস্টেম ওইদিকে আছে, এটা কি দরকার করে জ্বলে না, ওইখানটায় আছে, ওই মনে হয় চটি পড়ে থাকো।